ওয়েলকাম টু সিডিএন এক্সপ্রেস। আমি জয়া ম্যাম, তোমাদের সাইকিয়াট্রিক ফ্যাকাল্টি। তো আজ আমি তোমাদেরকে সাইকিয়াট্রিক নার্সিং এর উপরে কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো, তার সাথে সাথে ইম্পর্টেন্ট কিছু থিওরি অ্যাড করাবো। এবার এই যে কোয়েশ্চেনগুলো আমি প্র্যাকটিস করাবো, মেনলি ফোকাস করা হয়েছে তোমাদের রিসেন্টলি যে আপকামিং যে পোস্ট বেসিক নার্সিং এক্সাম রয়েছে, তার সাথে সাথে যে সামনে যে নর্সেট বা রেলের এক্সামও আছে, বা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের গ্রেড 2 বলো, সব রকম এক্সামের এই কোয়েশ্চেন আসতে পারে। এবং এই কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, মানে এই রিলেটেড যে এমসিকিউ গুলো করাবো, তার সাথে সাথে তোমার রিলেটেড কিছু থিওরি করাবো। তো বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো যে অনেকে এই সাইকিয়াট্রিক নার্সিং ভালো লাগে না, বা আবার অনেকে থাকে যে পছন্দ করে না, ভাবে কি পড়বো সাইকিয়াট্রিক নার্সিং এর মধ্যে, অনেকে আবার ভীতিও কাজ করে। তো আমি একটাই কথা বলবো, আমার সাথে সাইকিয়াট্রিক নার্সিং এর উপরে একটা দিন ক্লাস করে দেখো। আশা করি কারোর যদি সাইকিয়াট্রিক নার্সিং এর উপর এই মেন্টাল হেলথের প্রতি যদি অতটা ভালোবাসা না থাকে বা অতটা ভালো না লেগে থাকে, আজকে একটা ক্লাস করার পর অ্যাটলিস্ট তোমাদের মনে এটুকু হবে যে হ্যাঁ, একটু পড়া যেতে পারে। বা ভালোবাসা, যেটা একটা সাবজেক্ট তো শুধুমাত্র পড়লেই হয় না, তার প্রতি ভালোবাসা লাগে। এবং সেই ভালোবাসা তখনই জন্মায় যখন তার বেস বলো বা যেটাই বলো, তোমার বেসিক থিংস থেকে শুরু করে তোমার যখন বেস ক্লিয়ার থাকবে, তখন তুমি আপ লেভেলে যেতে পারবে। তো সেটা যখন তোমার ক্লিয়ার থাকবে, তো তখন তোমার সেটা পড়তে ভালো লাগবে। আর কি বলতো, পড়তে তখনই ভালো লাগবে, প্র্যাকটিস তখনই ভালো লাগবে যখন তুমি সেটাকে বুঝতে পারবে, মজার ছলে নেবে। কেউ যদি ভাবো যে না, এই এত পড়তে পারছি না, এই ফটোমটো প্রশ্ন, তাহলে বুঝতে পারবে না। তো চলো, বেশি দেরি না করে আজকের ফার্স্ট ক্লাস, এটা তোমাদের সাথে আমার ইউটিউবের ফার্স্ট ক্লাস, মানে ফার্স্ট তোমাদের সাথে ইন্টারাকশন হচ্ছে আমার এই ইউটিউবের ফার্স্ট ক্লাসের মাধ্যমে, এই সাইকিয়াট্রিক নার্সিং এর মাধ্যমে। তো চলো শুরু করা যাক এই ক্লাসটা। আশা করি তোমাদেরকে কিছু না হলেও হেল্পে লাগবে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে যে হু ইজ দ্য ফাদার অফ মডার্ন সাইকিয়াট্রিক। আমাদের যে মডার্ন সাইকিয়াট্রিক আছে, তার ফাদার কে আছে? অপশনগুলো খুব ভালো করে দেখবে, ঠিক আছে? ফার্স্ট, নাম্বার 1 বেঞ্জামিন রুশ। অপশন বি ফিলিপাই পানে। অপশন সি এমিল ক্রেপনি। অপশন ডি উইলিয়াম টুকে। তো এই সাইকিয়াট্রিক নার্সিং এর আমার মনে হয় যারা থার্ড ইয়ারে, বিএসসি থার্ড ইয়ার বলো বা জিএনএম এরও যারা এই সাইকিয়াট্রিক বা মেন্টাল হেলথ সাবজেক্টটা পড়েছে, এর অ্যান্সারটা জানো। আর কেউ যদি নাও জেনে থাকো, অসুবিধা নেই। তো এটার অ্যান্সার কি হতে পারে? তো আমাদের যদি মডার্ন সাইকিয়াট্রিকের যদি ফাদার বলা হয়, তাকে কে না, আমাদের হচ্ছে ফিলিপাই পানেল। অপশন বি ফিলিপাই পাইনেল। তো আমাদের যে মডার্ন সাইকিয়াট্রিক ফাদার কে যদি তোমাদের বলা হয়, তাহলে সবসময় মনে রাখবে ফিলিপাই পাইনেল। এবার এই যে কোয়েশ্চেনটা, এটা অনেক ধরনের এক্সামে এসছে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। এই মডার্ন সাইকিয়াট্রিক এর ফাদার বা মডার্ন সাইকিয়াট্রিক এর জনক কাকে বলা হয়? বা ফিলিপাই পাইনেলকে বলা হয়। চলো, কামিং টু নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, দ্য টার্ম সাইকিয়াট্রিক ওয়াজ কয়েন্ড বাই। এই যে সাইকিয়াট্রিক টার্মটা কে কয়েন করেছে? অপশন এ স্কিনার, যাকে আমরা বিএফ স্কিনার নামেও পরিচিত। অপশন সি ক্রিশ্চিয়ান রে। অপশন, অ্যাকচুয়ালি এই অপশন দুটো ইন্টারচেঞ্জ হয়ে গেছে, তো এখানে অপশন সি আছে। দেন অপশন সি বি সিগমান্ড ফ্রয়েড, আর অপশন ডি ইউজেন ব্লোয়ার। তো এই চারজনের মধ্যে কে তোমাদের যে ফার্স্ট যে আমাদের যে সাইকিয়াট্রিক এই টার্মটা কে কয়েন করেছে? তো এর অ্যান্সার হচ্ছে অপশন সি, আমাদের ক্রিশ্চিয়ান রেল, জোহান ক্রিশ্চিয়ান রেল যিনি ছিলেন, তিনি ফার্স্ট সাইকিয়াট্রিক কয়েন যেটা, সেটা টার্মটা কয়েন করেছেন। ঠিক আছে? এবার এই যে ইউজেন ব্লুয়ার দেখছে, এখান থেকে একটা কোয়েশ্চেন আছে, আমাদের যে ইউজেন ব্লুয়ার, ইনি কিসের জন্য মানে পরিচিত বা কিসের জন্য দেখান না, ইনি 4A সিমটম দিয়েছিলেন। 4A সিমটম দিয়েছিলেন কিসের ওপরে? সিজোফ্রেনিয়ার উপরে। আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ডিজিজ প্রসেস এবং তার রিলেটেড কোয়েশ্চেনও আনবো। কেউ যদি ভাবো যে সিজোফ্রেনিয়া জানো না,
তো সেই তোমরা ইউটিউবের যে আমি ক্লাসটা নিচ্ছি ওখানে নিচে লিখবে যে তোমরা মেনলি কোন কেমন লাগলো ক্লাসটা, আর হচ্ছে কি মানে কি কি টপিকের উপর তোমরা মেনলি করতে চাইছো। তো এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট এটা, যে ইউজেন ব্লুয়ার যে ছিল সে ফিওরে সিপিং জব দিয়েছিল সিজোফ্রেনিয়ার উপরে। আর আমাদের যে টার্ম সাইকিয়াট্রিক সে কে কয়েন করেছে না, জোহান ক্রিশ্চিয়ান ডেল। কামিং টু নেক্সট কোয়েশ্চেন, দেখো কি দিয়েছে। In Erikson theory, adolescence develops a sense of option A initiative, option B intellect, option C identity, আর option D হচ্ছে ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা যেটা দেখছো এরিকসনের থিওরি, এই থিওরিটা অ্যাকচুয়ালি তোমাদেরকে জানা দরকার, এবং সেই একটা থিওরি আছে যেখান থেকে তোমরা শুধু এখানে নয় অ্যাডোলেসেন্ট বলা হয়েছে, আরো যে ডিফারেন্ট স্টেজ আছে সেটা জানা যায়। তো আগে আমরা তাহলে থিওরিটা পড়ি। ঠিক আছে, দেখো এখানে দেখতে পাবে আমাদের যে এরিকসন উনি কিসের উপর থিওরি দিয়েছেন না, আমাদের যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট তার উপর দিয়েছেন। দেখো এখানে টোটাল টোটাল 8 স্টেজ উনি বলেছেন। এই এটাতে 4টে আছে, আর আমার পরের স্লাইডে 4টে আছে। স্লাইডটা অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট, তাহলে এরিকসন যে ছিলেন উনি হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে থিওরি দিয়েছিলেন। কি দেখো না, ফার্স্ট যে স্টেজটা দিয়েছে ইনফ্যান্ট, ঠিক আছে, তারপরে টডলার। এবার আমাদের কোয়েশ্চেন মেনলি কি দেয়া হয়, এই যে প্রত্যেকটা স্টেজ এবং মানে তোমার যে এজ, সেই এজ অনুযায়ী কি স্টেজের মধ্যে মানে সেটা লাই করছে। দেখো ফার্স্ট দিচ্ছে যে তোমার ইনফ্যান্ট, ঠিক আছে, ইনফ্যান্টের মধ্যে কি আছে দেখো, ইনফ্যান্টের মধ্যে কি পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। সেকেন্ড দেখো দিয়েছে টডলার, টডলারের মধ্যে কি আসে, অটোনমি ভার্সেস ফেম। তো এটাকে ইজিলি মনে রাখার জন্য মনে রাখবে একটা অ্যাক্রোনিম তো ঠিক নয়, মানে একটা ফলো আপ করায়, ঠিক আছে, তোমার হচ্ছে শর্টকাট ওয়েতে। তো সেটা হচ্ছে তাইজি। ঠিক আছে, মনে রাখবে তাইজি। তাইজিটা কি, টি, আমি আস্তে আস্তে বলছি, এ আই 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 জি ই। তাহলে আমি এই সাইডে লিখি, কিভাবে মনে রাখবো এটা আমি, টি এ আই 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 আই, 4টে আই, তারপর জি ই। ঠিক আছে, তাহলে এই যে টি দিয়ে কি হবে না, টি দিয়ে তোমার হচ্ছে দেখো ট্রাস্ট ভার্সেস হচ্ছে মিসট্রাস্ট, তাই তো। দেখো এই টি দিয়ে কি মনে রাখবে, মনে রাখবে যে তাইজি। তো প্রথমে ফার্স্ট অফ অল সবাই এজটাকে মনে রাখবে, যে কোন এজটাকে তোমার বলা হচ্ছে, ইনফ্যান্ট না টডলার না প্রি স্কুল না স্কুল এজ। এই জিনিসটা যেটা দেখো এখানে দিয়েছে ইনফ্যান্ট, টডলার, ঠিক আছে, এই গ্রুপটাকে মনে রাখবে। তারপর সেই গ্রুপ অনুযায়ী যে স্টেজটা আছে সেটা মনে রাখার তোমার শর্টকাট হচ্ছে কি না তাইজি। তাহলে টি ফর কি হচ্ছে আমার ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। ঠিক আছে, এবার ভালো করে দেখো নেক্সট কি দিয়েছে, এ দিয়ে কি হচ্ছে টডলারের মধ্যে অটোনমি ভার্সেস হচ্ছে সেম। তারপর দেখো নেক্সট আই, এটা কখন হয় প্রি স্কুলে, সেটাতে কি হয় ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ড। তারপর যেটা আই সেটা দেখো ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। তারপরে যে নেক্সট আই সেটাতে কি আছে দেখো আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। এটা কোন এজে হয়, অ্যাডোলেসেন্স। আর আমাদের কোয়েশ্চেনও মনে হয়েছিল যে অ্যাডোলেসেন্সে তোমার কোন পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। নেক্সট দেখো যে আইটা সেটাতে কি থাকছে, সেটা আমাদের এজ গ্রুপ হচ্ছে ইয়াং অ্যাডাল্ট, লাইক হচ্ছে 20 to 40 ইয়ার্স, এবং সেটা হচ্ছে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। তারপর যে জি দেখো সেটা কখন দেখছি আমি মিডল অ্যাডাল্ট, এবং ওই যে জিটা সেটা কি জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন। লাস্ট দেখো ইটা কি না ম্যাচিওরেশন, 65 আফটার 65 থেকে তোমার আনটিল ডেথ পর্যন্ত, এবং সেখানে কি হয় ইগো ইন্টিগ্রিটি ভার্সেস হচ্ছে ডেসপায়ার। ঠিক আছে, তাহলে এই জায়গাটা মনে হয় ভালো করে মনে থাকবে সকলেরই। এবার দেখো এই যে ছকটা এর মধ্যে কি কি দেওয়া হয় কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল দেখো এই তোমাকে জানতে হবে কোন এজ গ্রুপ আছে। তো দেখো এখানে দেখা যাচ্ছে ইনফ্যান্ট, তো ইনফ্যান্টটা মনে রাখবে বার্থ টু 18 মান্থস পর্যন্ত বা 1.5 বছর পর্যন্ত দেওয়া হয়। ঠিক আছে, তাহলে প্রথম যে সেটা আমার কি মনে রাখবে, যে প্রথমটা হচ্ছে আমার একদম অ্যাট বার্থ থেকে তোমার হচ্ছে
18 মাস বা 1.5 বছর পর্যন্ত। এবার টডলারটা কখন শুরু হচ্ছে আমার, এই যে 1.5 বছর তার সাথে এবার তুমি 2 গুণ করে দাও, 1.5 সাথে 2 গুণ করলে 3 বছর, ঠিক আছে? তাহলে একদম 1.5 বছর থেকে 3 বছর পর্যন্ত, এবার সেটা কখন টডলার। এবার সেম দেখো দেখো আমি অ্যাকচুয়ালি এটা কেন বলতে চাইছি, যে অনেকের এজের কনফিউশনটা হয়, তো এটা করলে কি হবে, তা তোমাদের এজের কনফিউশনটা তো মনে মানে অতটা হবে না। এবার তোকে 3 বছরে আমার লাস্ট মানে আমার যে এই যে এজ গুলো, দেখো বার্থ থেকে 1.5 বছর, ঠিক আছে, একদম 0তম দিন থেকে আমার 18 মাস পর্যন্ত, তাহলে এটা আমার লাস্ট যদি ম্যাক্সিমাম বলি কত, 1.5 বছর। এর আবার যদি তুমি বলো এর কত থেকে শুরু হচ্ছে আমার, ইনফ্যান্টে তুমি যদি দেখো, ইনফ্যান্টে তোমরা যদি দেখো যে ইনফ্যান্টের ক্ষেত্রে কি হচ্ছে, যে বার্থ থেকে একদম 1.5 বছর পর্যন্ত, ঠিক আছে, বার্থ থেকে 1.5 বছর। তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমার মিনিমাম, এটা আমার ম্যাক্সিমাম। এরপর এই যে 1.5 বছর, এটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, 1.5 বছর। এই 1.5 বছরের সঙ্গে যখন তুমি 2 গুণ করছো তাহলে হচ্ছে 3 বছর। এটা আমার কোথায় লাইক হচ্ছে, টডলারে, ঠিক আছে, এইভাবে এজটাকে মনে রাখো। এবার নেক্সট দেখো প্রি স্কুল, তাহলে এখানে আমার 3 বছর ছিল, প্রি স্কুলের ক্ষেত্রে দেখো 3 থেকে 6 বছর। যে ইন্টারভ্যালটা দেখো কিভাবে ভালো হচ্ছে, 3-এর সাথে 2 গুণ করে দাও, দেখো 3-এর সাথে আবার 3 গুণ 2 করো 6 বছর। আবার তুমি দেখো 6 বছর আমাদের স্কুল এজ থাকছে, সেটাও কোথা থেকে শুরু হয়েছে, 6 বছর, 6-এর সাথে আবার 2 গুণ করে দাও, সেটা হচ্ছে আমার 12 বছর, ঠিক আছে। এরপর তুমি যদি দেখো যে অ্যাডোলেসেন্স, আমরা অ্যাডোলেসেন্স এজটা সবাই জানি যে 12 থেকে 19 বছর পর্যন্ত অ্যাডোলেসেন্সটাকে ফলো করা, ঠিক আছে। তাহলে 12 থেকে তোমার অ্যাডোলেসেন্সটা মনে থাকলো, যে অ্যাডোলেসেন্সটা তোমার কখন ফলো আপ করা হয় না, 12 থেকে 19 বছর পর্যন্ত, ঠিক আছে, 12 থেকে 19 বছর পর্যন্ত। এরপর ইয়াং অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্টে কখন করা হয় না, মনে রাখবে 20 বছর গ্যাপ থাকছে, এরপর বলে দেখো 20 বছর গ্যাপ, 20 to 40 ইয়ার্স। তারপর মিডল অ্যাডাল্ট যদি দেখো, দেখবে 41 থেকে 65 বছর। এবং কি করে মনে রাখবে না, আমাদের সেই একদম রিটায়ারমেন্ট পর্যন্ত বয়সটাকে মনে রাখবো, ওটা হচ্ছে এক্সট্রিম এজ, মিডল অ্যাডাল্ট। এবং যেই তোমার 65 থেকে একদম আনটিল ডেথ পর্যন্ত ম্যাচিউরিটি, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এটা আমার এজ গ্রুপটা মনে হয়ে গেল। এবার এজ গ্রুপের সাথে যে স্টেজটা, তার যে নিমোনিক, যেটা আমি বার করলাম যে তাইজি, সেটাও মনে থেকে গেল। এরপর এখান থেকে আর কি কোয়েশ্চেন দেয় দেখো, এই যে তোমার ছকটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, শুধুমাত্র এই দুটো নয়, এই ছকটা থেকে তোমার কি দিতে পারে, এটা বলতে পারে যে তোমার ইনফ্যান্ট, ইনফ্যান্ট যখন এজ থাকছে বা ইনফ্যান্ট পিরিয়ডে, তার মধ্যে কি ভার্চু দেখা যেতে পারে, কি এক্সট্রা দেখা যেতে পারে। দেখো এই টাইমে ইনফ্যান্টের সময় মানে বার্থ থেকে, জন্ম থেকে একদম 1.5 বছর পর্যন্ত বাচ্চার মধ্যে কি ডেভেলপ করে, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, ঠিক আছে। ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট মানে কি, ফার্স্ট বাচ্চা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কে দেখতে পাচ্ছে, ঠিক আছে, মায়ের গর্ভ থেকে সে মানে বাইরে এসছে, তো এই যে আমাদের পৃথিবীটাকে প্রথম তো আলো দেখছে, তো সেখানে কি দেখবে, যে তার ঠিকঠাক কোনো সম্পর্ক, মানে সম্পর্ক মানে কি, দেখো সেই যে 6 মাসে আমাদের গিয়ে স্ট্রেঞ্জার অ্যাংজাইটি ডেভেলপ করে, ঠিক আছে। তো তার মধ্যে প্রথম এই যে সোশ্যাল স্মাইল বলো, এগুলো সব ওই টাইমের মধ্যে হচ্ছে। তো ফার্স্ট তার মধ্যে যদি ইভেন্ট হয়, সেটা কি, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, ঠিক আছে। আর ইভেন্টের মধ্যে কি, এই টাইমে বাচ্চা হচ্ছে ফিডিং এর উপরে, আমাদের ইম্পর্টেন্ট ইভেন্টস এর মধ্যে থাকছে ফিডিং, ঠিক আছে। এরপর দেখো টডলার এজ গ্রুপটা আমরা জানি, টডলারে কি থাকছে, অটোনমি ভার্সেস শেম, ঠিক আছে। এবার কি শেমে, এখানে তুমি যদি দেখো ইম্পর্টেন্ট ইভেন্টস কি আমরা জানি, টডলারে হচ্ছে টয়লেট ট্রেনিং থাকে, এই টাইমটি টয়লেট ট্রেনিং দেয়। এবং তার মধ্যে উইল, কি ভার্চু হচ্ছে উইল, মানে ইচ্ছা শক্তি, মানে কি এই টাইমে যে টডলার থাকছে তার মধ্যে একটা সেন্স থাকবে যে সে কন্ট্রোল করতে পারছে, মানে এই যে টয়লেট ট্রেনিংটা কি, বাবা মানে ট্রেনিং দেয়, টয়লেট ট্রেনিং দেয়, যে হ্যাঁ বাচ্চাকে যে সে ইউরিন যাতে এবার পাস না করে, সে যেন নিজে একটা টাইম দিয়ে দেয়, যে হ্যাঁ এইভাবে এখানে করতে নেই, বাথরুমে গিয়ে করতে, এই যে এই কনফিডেন্সটা তার মধ্যে আসে, ঠিক আছে। এবং এইটাই যখন সে করতে পারছে না, ঠিক আছে, ধরুন আমরা রাত্রেবেলায় ইউরিন পাস করে দিচ্ছে, ঠিক আছে, তো তখন তার মধ্যে একটা কি লো সেলফ এস্টিম আসে, এবং এই জিনিসটা কি তার মধ্যে অটোনমিও যেমন আসছে, সেম তার মধ্যে একটা শেম ডেভেলপ করছে। এরপর কি দেখো প্রি স্কুল, প্রি স্কুলটা তোমার এজ কত বলছে, 3 থেকে 6 বছর। এই টাইমে প্রি স্কুলে কি হয় না, ইম্পর্টেন্ট ইভেন্টের মধ্যে একটা এক্সপ্লোরেশন আসে, এক্সপ্লোর করতে পারে, ঠিক আছে। এবং সে যেমন শিখতেও পারবে, তার মধ্যে একটা উদ্বেগ কাজ করবে, অ্যাংজাইটিও ডেভেলপ করবে, ঠিক আছে। এবং এই টাইমে কি থাকছে আমার, সে ইনিশিয়েটিভ করছে, ঠিক আছে, ইনিশিয়েটিভ আসছে। আবার যখন তার ঠিকঠাক করে কিছু হচ্ছে না, তখন তার মধ্যে একটা গিল্টও কাজ করছে। এরপর দেখো স্কুল এজ, স্কুলে গিয়ে কি হয়, বাচ্চাদের মধ্যে কম্পিটেন্স, একটা কম্পিটিশন তাদের মধ্যে ডেভেলপ করে, যে হ্যাঁ আমাকে জিততে হবে, আমাকে হারতে হবে, এই একটা ব্যাপার থাকে, যে আমাকে জিততে হবে, ওকে হারাতে হবে, এই জিনিসটা ডেভেলপ করে। এরপর দেখো
যখন তোমাদের অ্যাডোলেসেন্স থাকছে, এই টাইমে একটা সোশ্যাল রিলেশনশিপ যেগুলো থাকে, একটা সোশ্যালিটি ফিডেলিটি ডেভেলপ করে, একটা বিলঙ্গিংনেস আছে। এরপর যখন ইয়াং অ্যাডাল্ট থাকছে তখন একটা রিলেশনশিপ আছে লাভ। এই লাভটা কি না, তার মধ্যে একটা স্টেবল রিলেশনশিপে আসবে। এই টাইম হচ্ছে ম্যারেজ বা মিনিংফুল একটা রিলেশনশিপে আসবে, মিনিংফুল অ্যাটাচমেন্ট হবে। এরপর মিডিল অ্যাডাল্টে কি হবে, কেরিয়ার বা ফ্যামিলি। এই টাইমটা একটা কেরিয়ার বা হচ্ছে ফ্যামিলি গড়ার টাইম, মানে প্রপার যদি বলে একটা নেক্সট জেনারেশন তৈরি হচ্ছে এবং কেয়ার ডেভেলপ করছে। এবং তারপর একটা যদি দেখো ম্যাচিউরিটি, এটা হচ্ছে একদম যখন একদম হয় না অন্তিম কালের মতো অবস্থা, যে তোমার একদম তোমার রিটায়ারমেন্ট থেকে শুরু করে একদম আনটিল ডেথ পর্যন্ত, এই টাইমে মানুষ কি হয় না, কি স্টেজে এই ইম্পর্টেন্ট ইভেন্ট না, রিফ্লেকশন অন লাইফ, সারা জীবন যা করলো সেটা সম্বন্ধে সে জানতে পারছে এবং কি হচ্ছে তার মধ্যে জ্ঞান আসবে। সেই জন্য বলছে এই সময় কি ভার্চু অর্জন করছে না, উইজডম, জ্ঞান অর্জন করছে, ঠিক আছে। এবং কি স্টেজ থাকছে না, ইগো ইন্টিগ্রিটি ভার্সেস হচ্ছে ডেসপায়ার, ঠিক আছে। তাহলে আমি যে এই নিমোনিকটা তোমাদের বললাম, তাইজি, আই হোপ এটা সবাই মনে রাখতে পারবে, নিজের মনে মনে রাখবে। দেখো ওটাটা যদি মনেও না থাকে যে ট্রাস্ট ভার্সেস কি আছে, ওটা যদি মনেও না থাকে, শুধু ট্রাস্ট আছে এটা মনে রাখবে, অটোনমির সাথে কি আছে এইটুকু মনে রাখবে, তাহলেই হবে। দেখো আরেকটা কি আছে, এই যে তুমি ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট অটোনমির সাথে সেম আছে, ঠিক আছে। এগুলো কি করে মনে রাখতে পারবে, যে কোন টাইমে কোন স্টেজে তোমার কি কি ডেভেলপ করছে। এবার কি অনেকের মধ্যে এবার মনে হতে পারে যে এই এতটা ছোট করে দাঁড় করো, অনেকের কি হয় মানে এই যে চারটে আই আছে না, এই চারটে আয়ের মধ্যে অনেকে মানে একটু কনফিউশন আসবে যে চারটে আয়ের মধ্যে চারটে আইকে আমি কি করে মনে রাখবো, মানে কোনটা ইন্ডাস্ট্রি, কোনটা ইনফিরিয়রিটি, কোনটা তোমার হচ্ছে ইনিশিয়েটিভ। তো এইটা হচ্ছে অনেকটা প্রবলেম হবে, ঠিক আছে। অনেকে মনে রাখতে হবে, চারটে আয়ের মধ্যে কনফিউশন হবে, ঠিক আছে। তো এই চারটে আইকে কি করে মনে রাখবে, এটা আমি যদি একটা স্টোরির মতো, ঠিক আছে, যদি মনে রাখো তাহলে এই চারটে আই তোমার আর কোনো রকম ভাবে কোনো প্রবলেম হবে না। তো দেখো এই চারটে আয়ের মধ্যে আমি যদি বলি, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি কি একটা যদি স্টোরির মতো করে বলা হয় না, তাহলে সব জিনিসটা মনে থাকে। তো এই টি আর এটা বাদ দিয়ে দাও, এটা তোমাদের মনে থাকবে এই চারটে আয়ের মধ্যে, ঠিক আছে। তো আমি একটা ভালো স্টোরি বলি, ভালো করে শোনো। সাপোজ একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি এই এক্সাম্পলটা দেওয়ার কারণটা কি, এগুলো দিলে কি বলতো একটু আমাদের সবার হচ্ছে এই টাইমের মধ্যে সবার এইসব জিনিসগুলো শুনতে একটু বেশ ইন্টারেস্ট লাগে, যে হ্যাঁ কি বলছে, তো ভালো করে মাথায় থাকে। কিছু মাঝে মাঝে তো একটু ইন্টারেস্টিং কিছু বলতে হবে, না তো ক্লাসটা বোরিং হয়ে যাবে, তাই না। আর যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, তো আমি তোমাদের কমেন্টও দেখতে পাচ্ছি না, তাই আমি নিজেই ইন্টারাকশন করছি, নিজেই তোমাদের কি মনে হতে পারে বলছি নিজের মতো করে, ঠিক আছে। তো চলো বলি যে কি গল্পটা। তো কি হলো না, একজন বয়ফ্রেন্ড আর এক গার্লফ্রেন্ডের মধ্যে ভালো রিলেশনশিপ ছিল, ঠিক আছে, খুব ভালো রিলেশনশিপ। দেন কি হলো না, গার্লফ্রেন্ড হচ্ছে, বয়ফ্রেন্ড হচ্ছে কিছু করতো না, যেমন সিনেমাতে দেখায় কিচ্ছু করছো না, বয়ফ্রেন্ড হচ্ছে এমনি ঘুরে বেড়ায়। এবার গার্লফ্রেন্ড বলছে তুমি তো চাকরি বাকরি কিছু করো না বা কিছু করছো না, আমার বিয়ে অন্য জায়গায় দিয়ে দিবে। এবার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল, ঠিক আছে। এবার বয়ফ্রেন্ডের খুব লেগে গেল, বয়ফ্রেন্ডের মনে হচ্ছে এবার তো আমাকে করতেই হবে। হিন্দি মুভি দেখেছে ঠুকরা কে মেরা পেয়ার তু মেরা ইন্তেকাম দেখেগি, বয়ফ্রেন্ডের সেই গায়ে লেগেছে। তাহলে বয়ফ্রেন্ড কি করবে না, তাহলে বয়ফ্রেন্ডের যে গায়ে লাগলো, খারাপ তো লাগলো, তাহলে বয়ফ্রেন্ড হুট করেই তো কিছু করবে না, মানে তখন হঠাৎ করেই তো আর সবকিছু পেয়ে যাবে না। এটা তো আরম্ভ, মানে একটা স্টার্টিং পয়েন্ট তো থাকবে। সে নিজে থেকে একটা ইনিশিয়েশন ভাবতে আসবে, যে আগে ভাবতো যে আমি কিছুই করবো না, ঘুরে বেরোবো। এরপর তাকে চ্যালেঞ্জিং এর মতো, যে হ্যাঁ তুই আমাকে ছেড়ে গেছিস, আমাকে তোকে দেখাতে হবে, সেই চ্যালেঞ্জিং এর মতো জায়গাটা আনার জন্য তার মধ্যে তো একটা থট আসতে হবে না, ইনিশিয়েশন, যার মধ্যে আগে কিছুই ছিল না তার মধ্যে তো এবার ডেভেলপ করবে, তাই না। তো কি হলো না, বয়ফ্রেন্ডের মধ্যে এবার একটা ইনিশিয়েশন ব্যাপার আসলো। কি ইনিশিয়েশন আসলো, বয়ফ্রেন্ড ভাবলো যে না এবার হচ্ছে আমি ভালো কিছু একটা করবো। তো কি না, সে বয়ফ্রেন্ড একটা ইনিশিয়েটিভ, ভালো করে দেখো এই চারটে আয়ের মধ্যে কোনটা আগে পড়ে যাবে না, এই সিকোয়েন্সটা যদি ফলো করো তোমার কোনো মানে এটা মনে হবে না যে হ্যাঁ কার পরে কোনটা যাবে। তো কি করলো, বয়ফ্রেন্ড ইনিশিয়েটিভ করে কি করলো, একটা ভালো ইন্ডাস্ট্রি বানালো, একটা ভালো দেখে বিজনেস করলো, ঠিক আছে। কোন একটা বিজনেস ছিল, মানে নর্মাল বিজনেসই যদি খোলে, মানে সেখান থেকে খুব গ্রো আপ করলো, ঠিক আছে, একটা ইনিশিয়েটিভ করে সে এবার নিজের মধ্যে একটা রাখলো যে হ্যাঁ আমাকে কিছু দেখাতেই হবে, দেখাতেই হবে ওকে। তো ইনিশিয়েটিভ করে সে কি করলো, একটা ইন্ডাস্ট্রি বানালো, ঠিক আছে। এবার একটা ভালো ইন্ডাস্ট্রি বানিয়েছে, ঠিক আছে, বয়ফ্রেন্ডের ভালো বেশ পরিচিতি ডেভেলপ হয়ে গেছে। তো
যে ইন্ডাস্ট্রি বানালো কি হলো না, তার মধ্যে একটা আইডেন্টিটি আসলো, সবাই চিনতে শুরু করলো যে হ্যাঁ বাবা এ হচ্ছে বিশাল বড় বিজনেস করেছে, বিশাল কিছু করেছে, তার একটা আইডেন্টিটি হলো। এরপর যেই আইডেন্টিটি হলো, বয়ফ্রেন্ড কি করলো না, ভাবলো যে এবার হচ্ছে নেক্সট পার্টনার, যে হ্যাঁ আমাকে এবার তো টুকরাকে মেরা পেয়ারকে দেখাতে হবে যে হ্যাঁ আমার কাছে কেউ আছে। তো কি করলো না, সে ইন্টিমেসিতে গেল, মানে নতুন একটা রিলেশনশিপ, একটা স্ট্রং রিলেশনশিপ বলো বা একটা বিয়ের পরিণতিতে গেল। এবং যে এটাতে গেল, এরপর সে কি হবে না, তার জেনারেশন শুরু হবে, সেজন্য জেনারেটিভিটি, সেজন্য কি না জেনারেশন, এর পরবর্তী তার তো একটা জেনারেশন বানাতে হবে, বিয়ে করলো তাহলে এবার জেনারেশন আসলো। জেনারেশন আসার পর তারপর বয়ফ্রেন্ডের মনে শান্তি আসলো, কি আসলো না, তার ইগো যেটা সেটা স্যাটিসফাই করলো। তাহলে ভালো করে ভাবো, আমি যদি এটাকে এইখানে যদি তোমার এই দেখো ছকে, আমি এখানে না পরপর আমি বলছি, ঠিক আছে, যে ইনিশিয়েট করে, ইন্ডাস্ট্রি বানিয়ে, আইডেন্টিটি করে, একটা ইন্টিমেসি করে, পরবর্তী জেনারেশন বানালো এবং তার ইগো স্যাটিসফাই করলো। তাহলে কি বলো না, ইনিশিয়েট করে, দেখো আমি স্লাইডটাও যদি সরিয়ে দিই তোমরা খুব ভালো করে বলতে পারবে। ফার্স্টে কি হবে, তার মধ্যে একটা যে আয়ের মধ্যে সেটা ইনিশিয়েশন, তাহলে এই আয়টা কি ইনিশিয়েট করলো, ইনিশিয়েট করে কি করলো, সে একটা বিজনেস করলো, ইন্ডাস্ট্রি বানালো, ইনিশিয়েট করে ইন্ডাস্ট্রি বানালো। যে ইন্ডাস্ট্রি বানালো তার মধ্যে একটা আইডেন্টিটি তৈরি হয়ে গেল, সবাই তাকে চিনতে শুরু করলো। এবং আইডেন্টিটি যেই শুরু হয়ে গেল, কি হলো, তার নেক্সট টার্গেট কি হলো, তাকে ইন্টিমেসি করতে হবে, তাকে একটা তার একদম তার এক্স এর থেকেও ভালো বউ আনতে হবে, তাকে দেখাতে হবে না, এবং ভালো করে বউ এনে এরপর ভালো করে তার হচ্ছে জেনারেশন বানাতে হবে, জেনারেটিভিটি ভালো, একদম পরবর্তী যে জেনারেশন বা জেনারেটিভিটি তাকে করতে হবে, ঠিক আছে। নেক্সট তারপর তার ইগো স্যাটিসফাই হলো যে হ্যাঁ আমাকে ছেড়ে গেছিস, আমার এবার লাইফটা দেয়, ঠিক আছে। তাই এরকম করে মনে থাকলে কি হবে, তুমি কখনো ভুলবে না যে চারটে আয়ের মধ্যে কোনটা আগে কোনটা পরে। কেউ যদি তাইজির পরপর আয়গুলোকে মনে রাখতে পারবো, কোনো কোনো প্রবলেম নেই। কিন্তু কি বলতো, যখন ওই বাড়িতে ঠিক মনে থাকবে, যখন ওই তোমার এক্সাম হলে যাবে, তখন মেন প্রবলেমটা হয়, তখন মনে হবে না এটা ছিল ওটা ছিল, এমন কনফ্লিক্ট হবে না। এই জন্য কি বলতো, এই ছোট ছোট স্টোরির আকারে বা ছোট ছোট নিউমোনিকের আকারে মনে রাখলে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমাদের কি কোয়েশ্চেনে বলেছিল যে এরিকসনের থিওরি অনুযায়ী অ্যাডোলেসেন্ট কি ডেভেলপ করে, ইনিশিয়েটিভ, ইন্টেলেক্ট, আইডেন্টিটি না ইন্ডাস্ট্রি। তাহলে প্রথম দুটো আমার মনে আছে যে প্রথম দুটোর মধ্যে তো ছিল না, কারণ প্রথমটা আমার ইনফ্যান্ট, এই যে টিটা এটা আমার ইনফ্যান্টে ছিল, এটা আমার টডলারে ছিল, এটা আমার প্রি স্কুলে ছিল, এটা আমার স্কুলে ছিল, এটা আমার অ্যাডোলেসেন্ট ছিল। অ্যাডোলেসেন্টে কি হচ্ছে, আমার অ্যাডোলেসেন্ট হচ্ছে আইডেন্টিটি, দেখো আইডেন্টিটি, তাই না। তাহলে আমাদের এই অ্যান্সারটা কি যাবে, আইডেন্টিটি, অপশন সি, আইডেন্টিটি, ঠিক আছে। এরপর এরপর এরকম অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসবে, এরকম খুব ভালো ভালো নিমোনিক আসবে, ঠিক আছে। তাই আমি বলবো আমাদের যে ইউটিউবের ক্লাস আছে, এই যে ক্লাসগুলো শুরু হচ্ছে, তোমার মেন্টাল হেলথ নার্সিং বলো, আমি তোমাদের মেন্টাল হেলথ নেবো, তার সাথে পিডিয়াট্রিক নেবো, আমাদের আরো একজন ম্যাম আছেন যিনি আমার সাথে পিডিয়াট্রিকটা নেবেন। তো আমি এটাই বলবো যে আমাদের সাথে এরকম করে ক্লাসগুলোতে কানেক্ট করো, ঠিক আছে। বুঝতে পারবে এখন থেকে যে কে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছো, এটা ডাজ নট ম্যাটার যে হ্যাঁ আমার ফোর্থ ইয়ার হয়নি আমি দেখতে পারবো না, ঠিক এরকম নয়। নিজের মধ্যে একটা ইনিশিয়েটিভ আনো যে হ্যাঁ এবার কি প্রত্যেকটা একটা মানে যে যার যে ইয়ার চলছে সেও যদি দেখে তার ভালো লাগবে, ঠিক আছে। আর আমাদের কি বলতো, একটা যদি ঠিক লাইন বা ঠিক ট্র্যাকে চলার মতো তোমাকে কেউ গাইড করে না, তোমার জার্নিটা খুব ইজি হয়ে যায়। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন এবার যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, দেখো কি বলছে তোমরা, যে আইডেন্টিফাই দ্য বিহেভিয়ারাল সিনড্রোম অ্যাজ শোন ইন দ্য ফটোগ্রাফ, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, ওবেসিটি, অপশন বি বুলিমিয়া নার্ভোসা না অপশন ডি বিঞ্জ ইটিং ডিসঅর্ডার। তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি করে দেবে বলো তো, কেউ ভাবতে পারো? ভালো করে দেখো, এখানে যে পেশেন্টের ছবি দেওয়া হয়েছে বা যে মহিলার ছবি দেওয়া আছে, সে তার মুখের ভেতর দেখো একদম আঙুল ভরে একদম হচ্ছে খাবার বার করার চেষ্টা করছে, মানে যা খেয়েছে বের করে দেওয়ার চেষ্টা করছে। তাহলে আমাদের যে ইটিং ডিসঅর্ডার আছে না, সাইকিয়াট্রিকের ইটিং ডিসঅর্ডার আছে, ঠিক আছে, ডিসঅর্ডার আছে, এই ডিসঅর্ডারটাকে ডি/ও লিখতে পারো, ঠিক আছে। দু ধরনের মেনলি হয়, কি না অ্যানোরেক্সিয়া নার্ভোসা, আর একটা হচ্ছে তোমার বুলিমিয়া নার্ভোসা। এবার দুটো হলেও
এদের মধ্যে মেন পার্থক্যটা কি বলতো? দুটোই তোমাদের হচ্ছে ইটিং ডিসঅর্ডার, ঠিক আছে? এবার এই অ্যানোরেক্সিয়া নার্ভোসা আর বুলিমিয়া নার্ভোসার মধ্যে পার্থক্যটা কোথায়? অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে কি হয় না, পেশেন্ট খাবেই না, ঠিক আছে? ওকে তুমি কিছু খাবার অফার করবে, না না না, আমি মোটা হয়ে যাব, আমি খেতে পারবো না। পেশেন্টের চেহারা একদম পাতলা লিকলিকে থাকবে, কোনো ওয়েট গেইনই থাকবে না, একদম ম্যাল নিউট্রিশন, কোনো বডিতে তোমার একদম লিন অ্যান্ড থিন হয়ে যাবে। পেশেন্টকে যখনই খাবার ফুড অফার করবে, পেশেন্ট নিজের থেকেও নেবে না। আবার পেশেন্টকে তুমি যদি কিছু অফার করো, পেশেন্ট কি করবে? যে খাবে না, ঠিক আছে? কিন্তু বুলিমিয়া নার্ভাসের পেশেন্টের ক্ষেত্রে কি হবে? সেটা বিঞ্জ ইটিং তার মধ্যে থাকবে। মানে ধরে নাও বুলিমিয়া নার্ভাসের পেশেন্টের ক্ষেত্রে পেশেন্ট বসে আছে, ঠিক আছে, যে একসাথে বেশ ভালো কিছু ফাস্ট ফুড নিয়ে বা কোনো খাবার নিয়ে বসলো, ঠিক আছে, খেয়ে নিল। খাওয়ার পর তার মনে হবে, গিল্ট ফিল হবে, না 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 আমি খেয়ে ফেললাম, আমি তো এবার মোটা হয়ে যাবো, কি হবে এবার আমার? তারপর সে কি করবে? যা খাবার খেয়েছিল তার মনে হবে যে না, আমার হচ্ছে বা বমি করে বার করে দেওয়া উচিত, নাহলে আমি মোটা হয়ে যাব। মানে তারও ইচ্ছা, এই যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, তার ইচ্ছাও স্লিম হবে, বুলিমিয়া নার্ভোসারও স্লিম হবে। পার্থক্যটা এটাই, অ্যানোরেক্সিয়া নার্ভোসা ও ভাই কিছুই খাবে না, কিন্তু বুলিমিয়া নার্ভোসা ও খাবে, খাওয়ার পরও বার করে দেবে বমি করে, ঠিক আছে? তাহলে এবার এটুকু বুঝতে পারছো যে অ্যানোরেক্সিয়া নার্ভোসার যে বডি স্ট্রাকচার, ঠিক আছে, একদম লিন অ্যান্ড থিন হবে, কিন্তু বুলিমিয়া নার্ভোসা ও এই অ্যানোরেক্সিয়া নার্ভোসের মতো একদম লিন অ্যান্ড থিন হবে না, ঠিক আছে? তো এখানে ছবিটাই দেখো, এটাতে কি হচ্ছে? পার্গেটিভ বিঞ্জ ইটিং। পার্গেটিভ যে সে কি করেছে না, বিঞ্জ যে সে যে খেয়েছে সেটাকে বার করে বমি করে বার করে দিতে চাইছে। তাহলে এটার অ্যান্সার কি যাবে? অপশন বি, বুলিমিয়া নার্ভোসা। চলো এবার নেক্সট যাই। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে না, এ ইয়াং লেডি ইজ প্রেজেন্ট উইথ হিস্ট্রি অফ রিপিটেড এপিসোড অফ ওভার ইটিং বিঞ্জ। বিঞ্জ মানে হচ্ছে ওভার ইটিং, ফলোড বাই পার্জিং ইউজিং ল্যাক্সেটিভ, শি প্রবাবলি সাফারিং ফ্রম। মানে আমি আগেই বললাম যে একজন ইয়াং লেডি, তার হিস্ট্রি আছে কি, যে সে ওভার ইটিং করে বিনস, ঠিক আছে, এবং তারপরে সে সঙ্গে সঙ্গে কি করছে, পারগুইং করে দিচ্ছে ল্যাক্সাটিভের মাধ্যমে। তার এটা কি ডায়াগনোসিস হতে পারে? বুলিমিয়া নার্ভোসা, সিজোফ্রেনিয়া, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, না বিনাইন ইটিং ডিসঅর্ডার? তো এটার অ্যান্সার হবে কি, প্রচুর ওভার ইটিং করছে, আবার মনে করে বার করে দিচ্ছে, ল্যাক্সাটিভ ইউজ করছে। এটার অ্যান্সার কি যাবে? অপশন এ, বুলিমিয়া নার্ভোসা। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, অল অফ দ্য ফলোইং আর সাইন অফ অ্যানোরেক্সিয়া নার্ভোসা এক্সেপ্ট অপশন নাম্বার এ, frequent eating habit, option number B, dry hair and skin, option number C, fatigue, option number D, anxious and hopeless mood। দেখো কি বলছে যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা যে পেশেন্ট আছে তার মধ্যে সমস্ত সাইন দেখা যাবে এক্সেপ্ট, ভালো করে দেখবে এক্সেপ্ট, অনেকে কি হয় তাড়াহুড়োর মাথায় এই এক্সেপ্টটাকে আর দেখবে না, যে ব্যতীত, মানে সমস্ত সিমটম দেখা যায় এই একটা ব্যতীত। তো দেখো আমি যে বললাম অ্যানোরেক্সিয়া নার্ভোসার মধ্যে কি হয় না, পেশেন্ট হচ্ছে তোমার একদমই খায় না, ঠিক আছে? তো এইটা দেখে যে কেউ যে উত্তর যদি ভালো করে শুনে থাকে সেটা বুঝতে পারবে যে কোনটা হবে। দেখো অ্যানোরেক্সিয়া নার্ভোসা পেশেন্ট কিছু খাচ্ছে না, তাহলে ড্রাই হেয়ার স্কিন অবভিয়াসলি থাকবে, নিশ্চয়ই ফ্যাটিক হবে, আর নিশ্চয়ই সে অ্যানশিয়াস হবে এবং তার মধ্যে হোপলেস থাকবে। কিন্তু ফ্রিকোয়েন্ট ইটিং হ্যাবিট এটা কিন্তু অ্যানোরেক্সিয়া নার্ভাসের মধ্যে দেখা যায় না। এটা কার মধ্যে দেখতে হবে? বুলিমিয়া নার্ভাসের মধ্যে। এটা হচ্ছে আমার অপশন নাম্বার এ, ফ্রিকোয়েন্ট ইটিং হ্যাবিটস। এবার দেখো কি বলছে, which of the following is a characteristic of an adolescent with bulimia nervosa? এটা খুব ইম্পর্টেন্ট আর খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। দেখো কি বলছে, একজন অ্যাডোলেসেন্ট যে বুলিমিয়া নার্ভোসায় ভুগছে, ঠিক আছে, তুমি বুঝবে কি করে, কি ক্যারেক্টারিস্টিক দেখে তুমি বলতে পারো যে হ্যাঁ সে রিয়েলি সচ মে উসকো মতলব বুলিমিয়া নার্ভোসা है, ঠিক আছে? কি করে বলবে তুমি? তো দেখো কি বলছে, অপশন এ, a positive body image, option B, a positive self concept, option C, excessive stained teeth, option D, previous history of gastritis। তো এটা অ্যান্সার কি হবে বলতো? দেখো একটু ভাবার চেষ্টা করো, ঠিক আছে, যে বুলিমিয়া নার্ভাসে আমি কি বললাম, যে পেশেন্ট অনেক খেয়ে নিচ্ছে তারপর আবার হচ্ছে ও বমি করে দিচ্ছে, বার করে দিচ্ছে খাবার। তাহলে অপশন নাম্বার এতে কি বলছে না, পজিটিভ বডি ইমেজ। তার যদি তাই নিজের বডির প্রতি একটা পজিটিভিটি থাকতো সে নিশ্চয়ই এটা করবে না। তাহলে এটা আমার অপশনটা বাদ হয়ে গেল। অপশন বি কি বলছে, এই পজিটিভ সেলফ কনসেপ্ট,
যার নিজের প্রতি একটা সেলফ কনসেপ্ট পজিটিভ থাকবে সে অবভিয়াসলি এরকম করবে না। তাহলে আমার এই পজিটিভ জিনিসটা তো ভাই আগেই বাদ হয়ে গেল। এরপর দুটো পড়ে থাকছে, একটা এক্সেসিভ স্টেনটি আর একটা হচ্ছে বুলিমিয়া প্রিভিয়াস হিস্ট্রি গ্যাস্ট্রাইটিস। তো এই দুটো অপশনের মধ্যে আমি যদি বলি অপশন ডিটা অতটা যাবে না যতটা না অপশন সি এক্সেসিভ স্টেনটি। এবার অনেকে বলবে স্টেনটি আবার কি করে হলো? দেখো, একজন বুলিমিয়া নার্ভোসার পেশেন্ট কি করছে, বিঞ্জ ইটিং করছে, ঠিক আছে, অনেক খেয়ে নিচ্ছে, খাওয়ার পর সে আবার হচ্ছে বার করে দিচ্ছে, ঠিক আছে, তো বারবার ভমিট করে দিচ্ছে সে, ঠিক আছে, ভমিট করে দিচ্ছে। এবার যখন সে ভমিট করে দিচ্ছে কি হচ্ছে না, আমাদের স্টমাকের মধ্যে সবাই জানো যে HCl থেকে, তাই তো, HCl থেকে হাইলি অ্যাসিডিক। তো এই যে HCl থাকছে সে বারবার যখন ভমিটাস থাকছে তার সাথে তো উঠে আসছে, তার ফলে কি হচ্ছে আমাদের দাঁতে যে এনামেল, যে আমার তো জানো যে দাঁতের সব থেকে যে টাফেস্ট লেয়ার সেটা হচ্ছে আমাদের শক্ত যেটা সেটা এনামেল। তো এবার কি হচ্ছে বারবার যেহেতু HCl উঠে আসছে আমাদের দাঁতের এনামেলও ক্ষয় হয়ে যাচ্ছে এবং এই অ্যাসিডিটি, এই যে অ্যাসিড বারবার উঠে যাচ্ছে তার জন্য কি হচ্ছে দাঁতের মধ্যে একটা ছাপ থেকে যাচ্ছে, একটা স্টেননেস, হলুদ হলুদ ছাপ চলে আসছে। সেই জন্য কি হবে না, বুলিমিয়া নার্ভোসা পেশেন্টের ক্ষেত্রে দেখবে যে এক্সেসিভ স্টেনটিভ দেখা যায়। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার সি এক্সেসিভ স্টেনটিভ। এরপর দেখো এর একটা সাইন আছে খুব ইন্টারেস্টিং। দেখো এটা কোন পেশেন্টে দেখা যায় বলতো? দেখো এখানে মেনলি কি হচ্ছে যে নাকাস গুলোতে আছে বা তোমার যে মিডল ফিঙ্গার বলো বা সমস্ত রকম ফিঙ্গার এই যে জায়গাগুলোতে দেখো ঘা পড়ে আছে, ঠিক আছে, ঘা, দেখো ঘা হয়ে গেছে, কারণ একটু আলসারের মতো ডেভেলপ করেছে। এটা কোন ক্ষেত্রে দেখা যায়? কেউ কি বলতে, কারোর মনে হচ্ছে যে হ্যাঁ আমি এবারে রেকর্ডের ক্লাসে তো আমি এটা বলতে পারছি না যে কেউ কি বলতে পারবে, আমি হচ্ছি কমেন্টে দেখবো। কেউ নিজের মনে যে অ্যাটলিস্ট এখন যখন যে ক্লাসটা দেখবে তখন তো সে মনে মনে ভাববে হ্যাঁ জানো কি জানো না। এর সাইনটার আমি নাম বলছি, ঠিক আছে, এই সাইনটার নামটাকে বলে রুসেল সাইন্স। রুসেল সাইন্স এটা কথায় দেখা যায় বলতো? দেখো রুসেল সাইন্সে দেখো এখানে দেখো নাকাস গুলোতে দেখো একদম ঘা হয়ে গেছে। কেন হয়েছে? আরে দেখো বুলিমিয়া নার্ভাসের যে পেশেন্টরা কি করছে, বুক খেয়ে নিচ্ছে ওভার ইটিং, তারপর সে বমি করে দিচ্ছে একদম হাত ভরে, ঠিক আছে, যে বারবার সে যখন তার নাকাস তার ফিঙ্গার্স ইউজ করছে তো কি হচ্ছে আলসার কেটে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, ঠিক আছে, বারবার তার হচ্ছে দাঁত, এই বারবার হাত ইউজ করার জন্য কি হবে নাত হচ্ছে তার হচ্ছে আলসার ডেভেলপ করে যাচ্ছে, ক্ষত সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বারবার যদি কেউ হাত দাঁতে লাগবে না, বারবার করে সে যদি এরকম করে বমি করতে যায়, তাই না? তো চামড়ায় ঘষা লাগছে এবং ক্ষত সৃষ্টি হচ্ছে। এটা কোথায় দেখা যায়? তোমার বুলিমিয়া নার্ভোসাতে, বুলিমিয়া নার্ভোসাতে দেখা যায় রুসেল সাইন, ঠিক আছে। এবং এটা হচ্ছে রুসেল সাইন, মনে রাখবে বুলিমিয়া নার্ভোসাতে দেখা যায়, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা দেয়। এরপর নেক্সট কোয়েশ্চেনে আসা যায়। দেখো কি বলছে, Question 8, questionnaire is shown in photograph is used for. Actually photograph ছিল এটা, actually এই যে ফটোগ্রাফ বলতে বলতে চাইছে এই যে এখান থেকে এতটা বলছিল, এই যে কোয়েশ্চেনারিজটা আছে এটা হচ্ছে কেজ কোয়েশ্চেনারিজ। মেনলি কেজ কোয়েশ্চেনারিজ কোথায় ইউজ করা হয়? কি বলছে দেখো, টু অর মোর পজিটিভ রেসপন্সেস স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডিকশন, মানে কোন অ্যাডিকশনে কেজ কোয়েশ্চেনারিজ ইউজ করা হয়? অপশন এ ওপিয়াম, অপশন বি হেরোইন, অপশন সি অ্যালকোহল, না অপশন ডি নিকোটিন। তো ভালো করে দেখো, সবাই কেজ কোয়েশ্চেনারিজটা শুনে থাকবে, দেখো ভালো করে দেখো, এখানে চারটে তোমার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, পেশেন্টকে জিজ্ঞাসা করায় যে কাট ডাউন, এভার ফেলস ইউ নেদার টু কাট ডাউন ইউর ইউজ অফ, এখানে বলে দেয় নিউজটা, যদি এটা বলতো কোনটা তাহলে তো বুঝেই যাবে। এটা অ্যান্সার হচ্ছে কেজ কোয়েশ্চেনারিজ কাদের জন্য ইউজ করা? যারা অ্যালকোহলিক পেশেন্ট, ঠিক আছে, যারা অ্যালকোহলিক পেশেন্ট তাদের ক্ষেত্রে হচ্ছে এই কেজ কোয়েশ্চেনারিজ ইউজ করে। তাদের কি এই কোয়েশ্চেন করে? ফার্স্ট জিজ্ঞেস করা যে তোমাদের কখনো মনে হয়েছে যখন তোমরা অ্যালকোহল নিচ্ছ যে হ্যাঁ আমার এবার এটাকে কাট ডাউন করা উচিত, এটাকে ছাড়া উচিত বা একটু কম বন্ধ করা উচিত, বা কখনো এটা মনে হচ্ছে না অ্যানয়েড উইথ আদার্স কমেন্টস অ্যাবাউট ইউ ড্রিঙ্কিং, যখন কেউ তোমার দেখো কেউ যে যতই লুকিয়ে চুরিয়ে ড্রিঙ্ক করুক সবাই জানতে পেরে যায়, ঠিক আছে, তো কখনো মনে হচ্ছে যে হ্যাঁ কেউ কমেন্ট করছে হ্যাঁ তুই খাচ্ছিস, ঠিক আছে, কখনো নিজের এই কমেন্ট গুলো শুনে বিরক্তি লেগেছে যে হ্যাঁ কেউ বিরক্ত করেছে বা কাউরির মাধ্যমে তুমি হচ্ছে কেউ তোমাকে অবহেলা করেছে, এটা কখনো মনে হচ্ছে? কখনো নিজের মধ্যে গিল্ট ব্যাপারটা এসছে যে না আমার এবার আর উচিত নয়, কেন করছি? বা কখন
আই ওপেনার, নিড টু ইউজ ইন এম টু ফাংশন, মানে কি, মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার সাথে সাথে মানুষ দাঁত ব্রাশ করবে, কেউ কেউ যে যা ইচ্ছা করে, ঠিক আছে, ভগবানের নাম জপছে, সে কেউ হচ্ছে আমরা সকালবেলা ঠাকুরের নাম দেখছি, কেউ হচ্ছে ব্রাশ করছে, সবাই নিজের নিজের মতো, ঠিক আছে। এ ভাই, এই অ্যালকোহলিক পেশেন্ট হিসেবে তার মনে হবে তার মদ ছাড়া আর দিন চলবে না, তার ঠিক মনে হবে মদ ছাড়া আমি আর কারো নয়, মদ ছাড়া আজ আমি কারো নয়। সে দেখবে প্রসেনজিতের একটা মুভি ছিল, সেখানে ছিল আজ আমি মদ, কি কিছু একটা ছিল যে মাল ছাড়া কারণে, ওদের ঠিক ওরকমই, যে আজ আমি মদ ছাড়া, আজকে আমাদের সবসময় মনে হবে যে আমার এই ভোর থেকে ঘুম থেকে উঠে যে আমার ভাই মদ লাগবে, অ্যালকোহল লাগবে, ওটা ছাড়া আমার কেউ নেই। তো কখনো মনে হয় যে ঘুম থেকে উঠে যে হ্যাঁ আমার এটা এটা এরকম ফিলিং আসে, ঠিক আছে। এই কোয়েশ্চেনারিজ গুলো পড়ায়, তাহলে মনে রাখবে কেস কোয়েশ্চেনারিজ কার জন্য করা হয়, যারা অ্যালকোহলিক পেশেন্ট তাদের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো অপশন নাম্বার 9 কি বলছে, পার্সিভারেশন ইজ seen in OCD, na persistent and inappropriate repetition of same thought. Option number C, characteristic of schizophrenia, আর অপশন ডি, ফিলিং অফ ডিস্ট্রেস ইন এ পেশেন্ট উইথ schizophrenia। তো ভালো করে দেখো পার্সিভারেশন মানে কি বোঝায়। তো ফার্স্টে দেখো ওসিডি তে দেখা যায় না কি, দেখো পার্সিভারেশন মানে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট এবং পারসিস্টেন্টলি, মানে একটা পেশেন্টকে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি, ঠিক আছে, সে রিপিটেডলি সেম জিনিস উত্তর দেবে, ঠিক আছে, সেম জিনিস, আর সে যে উত্তরটা দিচ্ছে সেটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট নয়, আমার অ্যান্সারের সাথে সেটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। পারসিস্টেন্ট অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিপিটেশন হবে সেম থট, সেম জিনিস রিপিট করছে। আমি জিজ্ঞেস করলাম হোয়াটস ইউর নেম, এই যা লেখাটা বাজে হয়ে গেল, দাঁড়াও। তো আমি বলছি পেশেন্টকে যে তোমার নাম কি, সে বলছে, দেখো এখানে লিখছি হোয়াটস ইউর নেম, সে বলছে আমার নাম হলো রাম। এবার বলছি হোয়াটস ইউর মমস নেম, বলবে রাম। তোমার বাড়ি কোথায়, হোয়ার ডু ইউ লিভ, রাম। যাই কোয়েশ্চেন করবো তারই উত্তর দিয়ে দেবে রাম, মানে কি পারসিস্টেন্ট, একই রকম ভাবে। ও ভাই ওর ওই রাম ছেড়ে ও আর কোথাও যাবে না, ওর সব সময় ওই মনে হবে যা কোয়েশ্চেন ওই একবার উত্তর দেবে সেটাই হচ্ছে কনস্ট্যান্টলি, যা কোয়েশ্চেন করো সে তুমি নাম কি, তুমি কি খেয়েছো, সব সময় ওর মধ্যে ওই একটাই উত্তর সব সময় ঢুকে যাবে। তো সেটা হচ্ছে আমার পার্সিভারেশন, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে পারসিস্টেন্ট, অপশন বি, অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিপিটেশন অফ সেম থট। এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন ডিফেন্স মেকানিজম সিন ইন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে এর মধ্যে কি কি দেখা যায়, ঠিক আছে। অপশন এ রিয়াকশন ফরমেশন, অপশন বি তোমার হচ্ছে রিগ্রেশন, অপশন সি হচ্ছে ম্যাজিক্যাল থিঙ্কিং, আর অপশন ডি হচ্ছে আমার প্রোগ্রেশন। তাহলে একজন ওসিডি যে পেশেন্ট তার মধ্যে তুমি কি কোন ডিফেন্স মেকানিজম দেখতে পাবে, ঠিক আছে। তো ভালো করে ভাবো, এই ওসিডি মানে তো সবাই জানো তাই না, ওসিডির ফুল ফর্ম কি, ওসিডির ফুল ফর্ম হচ্ছে, ভালো করে শোনানো, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, কম্পালসিভ ডিসঅর্ডার। তাহলে কি বললাম, অবসেসিভ কম্পালসিভ হচ্ছে ডিসঅর্ডার। তো এই যে ওসিডি পেশেন্ট আছে মানে কি, যাই কাজ করবে সবসময় মনে হবে হ্যাঁ একটু নোংরা থাকলো হাত ধুতে হবে, বারবার মনে হবে আমি হাত ধুবো, ঠিক আছে। মানে অতিরিক্ত হাইপার অ্যাক্টিভ হবে এবং সবসময় মনে হবে মানে এই করে যায় সেই, মানে একই জিনিস মনে করে যায়, ঠিক আছে, সবসময় মনে হবে এই নোংরা আছে কুচকুচে ভাব, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপারটা ওসিডি, ঠিক আছে। পরে ওসিডিটা ভালো করে আমরা আলোচনা করলাম। তো এখানে কি ডিফেন্স মেকানিজম দেখা যায়, তো ভালো করে মনে রাখবে এই ওসিডি যে ডিফেন্স মেকানিজম আছে সেটা মনে রাখার একটা শর্ট মানে নিমোনিক্স বলতে পারো, আই ইউ ডি আর, ঠিক আছে, আই ইউ ডি আর, আই ইউ ডি আর। সো এই আই দিয়ে কি হয়, আই দিয়ে হচ্ছে তোমার আইসোলেশন, ইউ দিয়ে কি হবে আনডুইং, ডি ফর ডিসপ্লেসমেন্ট,
আর R4 হচ্ছে রিয়াকশন ফরমেশন। রিয়াকশন ফরমেশন এটা হচ্ছে তোমার যারা ওসিডি পেশেন্ট তাদের ডিফেন্স মেকানিজমটা মনে রাখার নিউমোনিক্স হচ্ছে IUDR। I for isolation, U for undoing, D for displacement, আর R for reaction formation। তো এটা আমার কি দিয়েছে দেখো, অপশন নাম্বার A রিয়াকশন ফরমেশন। আর কিছু দেখো অপশন দেয়নি, রিগ্রেশন নয়, প্রোগ্রেশন আর ম্যাজিক্যাল। ঠিক আছে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন আসা যাক। দেখো কি বলছে, হুইচ চ্যাপ্টার অফ দ্য IMSA 2017 is related to right a person with mental illness। তাহলে 2017 এর তোমার যদি মেন্টাল ইলনেস দেখো 2017 মধ্যে কোন চ্যাপ্টারে তোমার হচ্ছে মেন্টাল ইলনেস কে দেখানো হয়েছে। চ্যাপ্টার নাম্বার 2 অপশন A, অপশন বি হচ্ছে চ্যাপ্টার নাম্বার 11, অপশন সি চ্যাপ্টার নাম্বার 5, আর অপশন ডি চ্যাপ্টার নাম্বার 3। ঠিক আছে, এই যে এটা না, এই যে তোমার 2017 এ কিছু কিছু চ্যাপ্টার আছে, সেটা তোমাকে মনে রাখতে হবে কোন চ্যাপ্টারে কি আছে। কিছু কিছু মানে স্পেসিফিক আছে, সবগুলো যদি কেউ পারে মনে রাখতে ভালো, আর কিছু কিছু আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা অ্যান্সারটাকে বলবি, এটা অ্যান্সার যেটা তোমার অপশন নাম্বার সি চ্যাপ্টার 5। তুমি ছকটা একবার দেখিয়ে দিই কি কি মনে রাখবে। দেখো ফার্স্ট যেটা আছে চ্যাপ্টার 1 দরকার নেই মনে রাখার, মনেই থাকবে চ্যাপ্টার 1 সবসময় প্রিলিমিনারি থাকে, সেটা তো কাউ কিছু এক্সট্রা বলার কিছু নেই। চ্যাপ্টার 2টা মনে রাখবে, যে চ্যাপ্টার 2তে তোমার কি আছে, আমি স্টার মেরেছি। ঠিক আছে, যে মেন্টাল ইলনেস এন্ড ক্যাপাসিটি। চ্যাপ্টার 3টা হচ্ছে অ্যাডভান্স ডিরেক্টিভ, খুব ইম্পর্টেন্ট, এটা বারবার দেয়। তারপর চ্যাপ্টার 4 দেখা দরকার নেই। চ্যাপ্টার 5 খুব ইম্পর্টেন্ট, রাইটস অফ পার্সন উইথ মেন্টাল ইলনেস। অ্যাকচুয়ালি তুমি সাইকিয়াট্রিক কোয়েশ্চেন পড়ছো, তো তোমার কোন চ্যাপ্টারে রাইটস অফ পার্সন উইথ মেন্টাল ইলনেস যে পার্সন তাদের রাইটস কোথায় লেখা আছে এটুকু তোমার জানা দরকার। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা মনে রাখবে, হবস তোমার খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার চ্যাপ্টার নাম্বার 5। এরপর তুমি যদি দেখো এখানের মধ্যে আর একটা মনে রাখবে, যে চ্যাপ্টার নাম্বার যে 12 ওখানে অ্যাডমিশন, ট্রিটমেন্ট আর হচ্ছে ডিসচার্জটা দেওয়া হয়। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, এই কটা মনে রাখলেই হবে। যদি পারো এবার মনে রাখবে 7 আর 8। 7 নম্বরে হচ্ছে সেন্ট্রাল মেন্টাল হেলথ অথরিটি, 8 নম্বরে স্টেট মেন্টাল হেলথ অথরিটি। কতটা টাইম না, আমি যে কটা বলবো ও কটা মনে রাখলো তাহলেও হলো। তাহলে আমাদের ওটার অ্যান্সার কত গেল, কি গেল, অপশন নাম্বার সি রাইটস, তোমার চ্যাপ্টার নাম্বার 5 যেখানে তোমার রাইটস অফ পার্সনের মেন্টাল ইলনেস দেওয়া। এবার নেক্সট কোয়েশ্চেন আসা যাক, কি বলছে দেখো, a client insensitive to others engage in abusive behavior and does not have a sense of respect to others. Which type of personality disorder he likes to have? First option A antisocial, then option B narcissistic, option C paranoid, আর option D histrionic। So দেখো কি বলছে, একটা ক্লায়েন্ট তার মধ্যে কি আছে, সবসময় যে একটা অ্যাবিউসিভ টাইপের বিহেভিয়ারের সঙ্গে সবসময় যুক্ত আছে, এবং তার মধ্যে যেটা রেসপেক্ট করতে হবে কাউকে না, সেই ব্যাপারটা তার ওর মধ্যে নেই। তাহলে তার মধ্যে কি বিহেভিয়ার আছে, একটা তো অ্যান্টি সোশ্যাল ফার্স্টে, অপশন বি নার্সিস্টিক বিহেভিয়ার মানে সবসময় নিজেকে একটা বড় ব্যাপার ভাববে। ঠিক আছে, নিজেকে একটা বড় মহান ভাববে। ঠিক আছে, নার্সিস্টিক, তো ওটা হবে না। অপশন সি বলছে প্যারানয়েড মানে সবসময় সন্দেহ করছে, এখানে সন্দেহ ব্যাপারটা থাকছে। অপশন ডি হিস্ট্রিয়নিক। তাহলে ভালো করে দেখো, এই 3টা অপশন তোমাকে যেতে হতো না, বি সি ডি আমি কখনোই যাবো না। ঠিক আছে, কি ব্যাপারটা, খুবই ইনসেক্টিভ পার্সন, একটা অ্যাবিউজ টাইপ বিহেভিয়ার করবে, লোকের সাথে ভালোভাবে থাকতে পারে না, সোশ্যালি বিহেভ করতে পারে না। তো তার মানে কি, সে তো সোশ্যালে যে ঠিকঠাক করে বিহেভ করতে পারছে না, তো সে অ্যান্টি সোশ্যাল। যে সোশ্যালিজম না এখানে, তার মধ্যে কি অ্যান্টি সোশ্যাল, এটা অ্যান্সার যাবে অপশন নাম্বার এ অ্যান্টি সোশ্যাল। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন যায়, কি বলছে দেখো, যে which manifestation support borderline personality disorder? borderline personality disorderটার মধ্যে কি মেনলি দেখা যায়। ফার্স্ট অপশনে preoccupation with perfectionism, orderliness and need of control. Option B lack of self-esteem, strong dependency needs and impulsive behavior. Option C social withdrawal, inadequacy, sensitivity to rejection and criticism, and option D হচ্ছে suspicious, hypervigilance and coldness. So borderline personality disorder দেখো, borderline personality disorder, ঠিক আছে, borderline personality disorder, এটা মানেটা কি, দেখো বর্ডারে আছে একদম। ঠিক আছে, বর্ডার লাইন হচ্ছে তো বর্ডারে আছে, মানে কি সব সময় নিজের মধ্যে না একটাই ব্যাপার থাকবে, কিছু বলে মনে হবে এটা যদি করি এরপরে কি হবে, তাহলে একটা আনস্টেবল রিলেশনশিপ থাকবে, মানে বারবার তার মনে মানে রিলেশনশিপ বারবার ব্রেকআপ হবে, তার সবসময় একটা আনস্টেবিলিটি লাগবে, মনে হবে না আমার তো থাকতে পারবো না, মানে তার মানে কি
তার মনে একটা দোদুল্যমান ব্যাপার থাকবে, হ্যাঁ আমার সাথে ব্রেকআপ হয়েছে, এই আমি যদি কিছু একটা করি, মানে সামান্য একটা মিনিমাইজ ব্যাপার, ঠিক আছে, ছোট ব্যাপার, সেটাটাও মনে হবে যে না না আমার সাথে এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে, আমাকে ছেড়ে চলে যেতে পারে, ঠিক আছে, নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স কমে যাবে, নিজের সেলফ এস্টিম কমে যায়, নিজের যে মনের একটা যে শক্তি থাকে, মানুষের যে অদম্য একটা শক্তি থাকে, সেটা তার মধ্যে থাকবে না। সে যত বড় পার্সন হোক যাই হোক, তার নিজের মধ্যে তখন সেই সেই জিনিসটা থাকবে না যে আমি এরকম, বা আমার মধ্যে একটা সেলফ এস্টিম আছে, সেটা মনে হবে। খালি মনে হবে এই করলে লোকে এই বলবে, এই করলে আমাকে এই ছেড়ে চলে যাবে, ঠিক আছে, আর কি লোকের ওপর প্রচুর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, অন্যের ওপরে ডিপেন্ড হয়ে পড়বে, নিজের যে একটা নিজে ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার সেটা থাকবে না, লোকের ওপর নির্ভরশীল হয়ে যাবে। এবং কি ইম্পালসিভ বিহেভিয়ার আসবে তার জন্য, মানে মনে হবে, হ্যাঁ মানে কিছু ছোট ছোট ব্যাপারে মনে হবে যে এই হতে পারে সে হতে পারে। তাহলে এটা আমার কি যাচ্ছে, দেখো যা পড়বে তাদের মধ্যে একমাত্র যদি দেখি আমাদের অপশন নাম্বার বি যেটা আছে সেটা যাচ্ছে, ঠিক আছে, যে ল্যাক অফ সেলফ এস্টিম, স্ট্রং ডিপেন্ডেন্সি নিডস অ্যান্ড ইম্পালসিভ বিহেভিয়ার। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক, কি বলছে দেখো। Omega sign is seen in which of the following? Option A, anxious patient. Option B, depressed patient. Option C, dilute patient. And option D, negative dystic patient. দেখো ওমেগা সাইন তো জানো, আমাদের গ্রিক ওয়ার্ড ওমেগা, দেখো ওমেগা তো ছোট থেকেই দেখে আসছো অ্যাটলিস্ট। দেখো এই পেশেন্টটা, দেখো কপালে ওমেগাটা কোথায় হচ্ছে বলতো, এই যে কপালে দেখো ভাঁজের এইখানটা দেখো একদম ওমেগা ডেভেলপ করেছে, ঠিক আছে, চোখগুলো দেখো একদম কপালের ভাঁজে একটা ওমেগা ডেভেলপ করেছে, তাই না, কপালের এখানটা, এটা কখন দেখা যায়, এটা আমি যদি নাও বলি অ্যান্সারটা না, অনেকে বুঝতে পারবে এই চোখের এক্সপ্রেশন বা এই জায়গাটা থেকে, কি একজন মিল যারা ডিপ্রেসড পেশেন্ট, তাদের মধ্যে যারা ডিপ্রেসিভ পেশেন্ট বা ডিপ্রেশনে যে পেশেন্টরা ভোগে তাদের মধ্যে হচ্ছে এই হচ্ছে ওমেগা সাইনটা দেখা যায়, যারা ডিপ্রেশন পেশেন্ট, এবং তাদের ট্রিটমেন্ট কি, যারা ডিপ্রেশন পেশেন্ট ডিপ্রেশনের মধ্যে হচ্ছে ওমেগা সাইন দেখা যায়, ওমেগা সাইন দেখা যায়, এবং এদের ট্রিটমেন্টটা কি আছে, ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশন, অ্যান্টি ডিপ্রেশন আর হচ্ছে এইবার যদি অ্যান্টি ডিপ্রেশন মেডিকেশন অনেক ভাগ আছে তোমার, যে SSRI, ঠিক আছে, এরকম অনেক অনেক ভাগ আছে, এটা আমি পরে তোমরা বলো যে তোমরা কি মেনলি কি পড়তে চাও, মানে থিওরির উপরেও যদি কিছু পড়তে চাও বা তোমার অ্যাকচুয়ালি এমসিকিউর উপর কি করতে চাও এগুলো বলবে, ঠিক আছে, তাহলে আমি সেগুলো করাতে সুবিধা হবে আমার পক্ষে। এটা অ্যান্সার যাচ্ছে অপশন নাম্বার বি, ডিপ্রেস পেশেন্ট। এবার দেখো কি বলছে, 15 কোয়েশ্চেন। পেশেন্ট অন হ্যালোপেডিডাল থেরাপি, কাট ডাউন করে করে পড়ে দেখো, পেশেন্ট হ্যালোপেডিডাল থেরাপি আছে, হ্যালোপেডিডাল থেরাপিটা আছে ইজ আনএবল টু সিট স্টিল অ্যাট হোম অ্যান্ড এক্সপিরিয়েন্সেস এ স্ট্রং আর্চ টু ওয়াক ডিউরিং এ ক্লিনিক ভিজিট, what is the most likely condition the patient is experiencing? So first is akathisia, option A, option B tardive dyskinesia, option C restlessness, আর option D irritable। ভালো করে পড়ো। হ্যালোপেডিডাল কি, হ্যালোপেডিডাল হচ্ছে আমার একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টিসাইকোটিক মেডিকেশন, ঠিক আছে, অ্যান্টিসাইকোটিক মেডিকেশন। এবারে অ্যান্টিসাইকোটিক মেডিকেশন তো ভালো করে কোয়েশ্চেনটা বলি তারপরে বলছি। হ্যালোপেডিডাল থেরাপিতে আছে, মানে পেশেন্টের উপর একজন সাইকিয়াট্রিক পেশেন্ট, তার উপর অ্যান্টিসাইকোটিক মেডিকেশন চলছে হ্যালোপেডিডাল, এবং যে মেডিকেশনটা চলছে তারপরে তার মধ্যে কি সিমটম দেখতে পাচ্ছে না, সে এক জায়গায় বাড়িতে বসতে পারছে না, এবং তার সবসময় মনে হচ্ছে যে আমি হেঁটে চলে বেড়াই, ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটাকে কি বলবো। তাহলে ভালো করে মনে রাখো আমাদের এই অ্যান্টিসাইকোটিক মেডিকেশন সম্বন্ধে কিছু আছে জেনে রাখা দরকার। দেখো অ্যান্টিসাইকোটিক মেডিকেশন, এই অ্যান্টিসাইকোটিক যদি তুমি মেডিকেশন দেখো, এটা দুটো হয়, একটা ফার্স্ট জেনারেশন, একটা আমার সেকেন্ড জেনারেশন। হ্যালোপেডিডাল হচ্ছে আমার ফার্স্ট জেনারেশন, আরো অনেক আছে যেমন তোমার ক্লোরপ্রোমাজিন, ওটা ফার্স্ট জেনারেশন, ঠিক আছে। এবার এই যে হ্যালোপেডিডাল ফার্স্ট জেনারেশনে কি হয়, সব থেকে বেশি ইপিএস দেখা যায় ম্যাক্সিমাম, আর তোমার সেকেন্ড জেনারেশন হচ্ছে ইপিএস হচ্ছে দেখা যায় মিনিমাম। কিন্তু আবার ফার্স্ট জেনারেশনে মেডিকেশন নিলে কি হয়, তোমার ওয়েট গেন লেস হয় রেসপেক্ট টু সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশনে কি হয়, ওয়েট গেন বেশি হয়। তো মুদ্রা কথা কি বলছি ভালো করে বলছো, অ্যান্টিসাইকোটিক মেডিকেশন যখন চালায়, তো এই অ্যান্টিসাইকোটিক মেডিকেশন দু ধরনের হবে, হয় ফার্স্ট জেনারেশন হবে নয় সেকেন্ড জেনারেশন হবে। ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক দিলে কি হয় না, মেনলি ইপিএস মানে এক্সট্রা পাইরামিডাল সিনড্রোম, ঠিক আছে, ইপিএস এর প্রথমটা কি, এক্সট্রা পাইরামিডাল সিমটম,
মানে পেশেন্টের মধ্যে এক্সট্রা পাইরামিটার সিমটম আছে, আমি বলছি কি কি সিমটম দেখা যায়, মেনলি 4টে সিমটম দেখা যায়, ঠিক আছে। তো এই এক্সট্রা পাইরামিটার সিমটম ডেভেলপ করে, এটা কাদের মধ্যে মেনলি হচ্ছে যেটা ফার্স্ট জেনারেশন তোমার অ্যান্টিসাইকোটিক যেমন তোমার হ্যালোপেরিডল ইউজ করছে তাদের মধ্যে দেখা যায়। কিন্তু সেকেন্ড জেনারেশন ইপিএস টা কম থাকে, সেজন্য মেনলি পেশেন্ট সেকেন্ড জেনারেশন ইপিএস ইউজ করে। এবার সেকেন্ড জেনারেশন ইপিএস এর সেকেন্ড জেনারেশন তুমি যদি মেডিকেশন দেখো, তার একটা কি ডিসঅ্যাডভান্টেজ আছে না, এগুলো ইউজ করলে তোমার হচ্ছে ওয়েট গেইন খুব বেশি হয়। সেখানে আমি যদি দেখি ফার্স্ট জেনারেশন ইউজ করি ওয়েট গেইন কম হয়, ঠিক আছে। এবার সেকেন্ড জেনারেশন কিছু ড্রাগ আছে যাদের যেগুলো ইউজ করলে তোমার ওয়েট গেইনও কম হয়, যেমন অ্যারিপিপ্রাজোল, ঠিক আছে। এগুলো ইউজ করলে তোমার হচ্ছে ড্রাগ তোমার হচ্ছে কম হয়। তো এটা অ্যান্সার কি হচ্ছে, দেখো এটা অ্যান্সারটা আমি পড়ে যাচ্ছি, আগে তোমাদেরকে ইপিএস এ কি কি সাইন আছে বলি, ঠিক আছে। দেখো ফার্স্ট যদি দেখো, ফার্স্ট দেখো অ্যাকিউট ডিস্টোনিয়া, তাহলে ইপিএস এর মধ্যে ফার্স্ট যদি কোনো একটা সিমটম দেখি সেটা হচ্ছে অ্যাকিউট ডিস্টোনিয়া, এটা হচ্ছে আর্লি ফার্স্ট যদি সিমটম দেখা যায় সেটা হচ্ছে আমার অ্যাকিউট ডিস্টোনিয়া, ঠিক আছে। আর্লিয়েস্ট অনসেট সিমটম কি দেখা যায় এখানে, ফেশিয়াল গ্রিমাসিং। তারপর দেখো কি বলছে, ইনভলিউন্টারি আপওয়ার্ড আই মুভমেন্ট, তুমি দেখবে যে পেশেন্টের চোখ সবসময় উপরের দিক করে আছে, ঠিক আছে, এবং তাদের যে ফেশিয়াল যে মাসেল থাকছে, যে আমার টাং বলো নেক বলো, এখানে ওদের স্প্যাজাম থাকছে, ঠিক আছে, তার নিজের উপর কন্ট্রোল হচ্ছে না, ব্যাক মাসেলের মধ্যে একটা স্প্যাজাম থাকছে, ঠিক আছে। তারপর সে কি কাজ করে না, ল্যারেঞ্জিয়াল স্প্যাজাম হচ্ছে, ঠিক আছে, এবং এটা 3 থেকে 5 দিনের মধ্যে দেখা যায়। এটা হচ্ছে আর্লিয়েস্ট অনসেট অফ ইপিএস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অ্যাকিউট ডিস্টোনিয়া হচ্ছে ফার্স্ট, মানে একটা ইপিএস তুমি যখন অ্যান্টিসাইকোটিক দিচ্ছ, তো তখন যদি বলো ফার্স্ট কি দেখা যাবে, তো তখন অ্যাকিউট ডিস্টোনিয়া দেখা যাবে, যেটা মেনলি কত দিনের মধ্যে দেখা যায়, 3 থেকে 5 দিনের মধ্যে দেখা যায়, এবং এটা হচ্ছে আমার আর্লিয়েস্ট অনসেট অফ হচ্ছে ইপিএস, মানে আর্লিয়েস্ট যদি সিমটম, ঠিক আছে। এরপর যদি দেখো নেক্সট অ্যাকাথেশিয়া, ঠিক আছে। অ্যাকাথেশিয়া মানে দেখো নর্মালি আমাদের পা কি থাকে, জমিনে ফ্ল্যাট থাকে, ঠিক আছে। এ দেখো পা যে দেখো যে পায়ে দেখো পাটা সবসময় উপরের দিকে উঠে আছে, ঠিক আছে, এক জায়গায় দাঁড়াতে পারে, স্থিরতা নেই, এক জায়গায় দাঁড়াবে না, সবসময় মনে আমি হেঁটে চলে বেড়াই, কি দেখা যায়, দেখা যাচ্ছে কি বলছে ব্রেসলেস, সবসময় মনে আমি হেঁটে চলে বেড়াই, ট্রাভেল স্ট্যান্ডিং স্টিল, যখনই দাঁড়িয়ে থাকবে তখনই বলবে না আমি পারছি না, আমি হেঁটে চলে বেড়াবো, ঠিক আছে। এবং এটা 5 থেকে 7 দিনের মধ্যে দেখা যায়, ঠিক আছে। এরপর কি দেখা যায়, টার্কিব ডিসকাইনেশিয়া। টার্কিব ডিসকাইনেশিয়াতে কি হবে না, প্রোট্রুশন অ্যান্ড রোলিং অফ দ্য টাং, সবসময় হচ্ছে কি জিভ বার করে থাকবে, এবং কি হবে জিভটা বাইরের দিকে বার করে থাকবে, এবং কি সাকিং এবং স্ম্যাকিং মনে হবে, ঠিক আছে। তো এবং জিভ বার করে সবসময় ঘোরাতে থাকবে, ঠিক আছে। আর কি না, ফেশিয়াল ডিসকাইনেশিয়া দেখতে পাবে, এবং চিউইং মোশন দেখতে পাবে, এবং এটা এবং যে আমাদের যে বডি এবং যে আপার এক্সট্রিমিটি বলো বা লোয়ার এক্সট্রিমিটি, সেখানে একটা ইনভলিউন্টারি তুমি মুভমেন্ট দেখতে পাবে, ঠিক আছে। এই টার্কিব ডিসকাইনেশিয়াটা মনে রাখার একটা উপায় হচ্ছে, যেখানে দেখবে যে টাং বলেছে, জাস্ট দেখো টি ফর টার্কিব ডিসকাইনেশিয়া, টি ফর টার্কিব ডিসকাইনেশিয়া, আর টি ফর টাং। তো মনে রাখবে যেখানে টাঙের কথা বলছে সেটা মানে হচ্ছে টার্কিব ডিসকাইনেশিয়া, ইবিএস এর সিমটমের মধ্যে। আর কি এটা মেনলি 7 দিনের মধ্যে দেখা যায়, ঠিক আছে। এরপর লাস্ট যে সিমটমটা সেটা হচ্ছে সিউডো পার্কিনসনিজম। সিউডো পার্কিনসনিজমে দেখো কি একটা স্টপ জেস্চার আছে, ঠিক আছে, হাত পায়ে সবসময় মনে হচ্ছে কাঁপুনি দিচ্ছে, ঠিক আছে। একটা সাফলিং গেট, সবসময় ঝুঁকে আছে, দেখো যে একটা একজন হিউম্যান বিং মানুষ যখন হাঁটছে একটা তার মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার থাকে, ঠিক আছে, স্ট্রেট থাকবে, এর দেখো একদম ঝুঁকে পড়েছে, কার্ভ হয়ে পড়েছে, এবং হাত একদম কাঁপছে, ঠিক আছে। আর দেখো বডির মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি নেই, ঝুঁকে পড়েছে, ঠিক আছে, কোনো ফ্লেক্সিনেস নেই, একদম রিজিড চলে আসছে, ঠিক আছে। এবং কি তার হাতে পায়ে দেখো ট্রেমার্স হচ্ছে, হাত পা কাঁপছে, এবং কি ফিল রেলিং অফ দ্য হ্যান্ড, মানে হাত দেখো এই জাস্ট মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, যেমন রোলের মতো হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এবং এটা কত দিনের মধ্যে হয়, এটা হচ্ছে তোমার 30 দিনের মধ্যে হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি কি হয়, দেখো বলেছে স্টপ পোশ্চার, একদম দেখো থেমে গেছে, শাফলিং গেট হচ্ছে, রিজিডিটি থাকছে, ব্র্যাডিকাইনেশিয়া মানে ধীরে ধীরে হাঁটছে, একদম ধীরে 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 আসবে, ট্রেমার হবে, রেস্ট যখন রেস্ট পজিশনে থাকবে তখন হাত পা কাঁপবে, এবং পিল রোলিং মোশন অফ দ্য হ্যান্ড, এবং এটা অ্যান্টিসাইকটিক মেডিসিন ইউজ করা 30 দিনের মধ্যে এটা ডেভেলপ করে, ঠিক আছে। আর একদম যদি বলো তারপর কি ডেভেলপ করে, একদম খুব খারাপ, ওটা হচ্ছে নিউরোলেপটিক ম্যালিগনেন্স সিনড্রোম ডেভেলপ, মানে খুবই খারাপ, ঠিক আছে। মানে এই 4টে সিমটম যখন পর হচ্ছে তোমার একদম লাস্টে ডেভেলপ করে নিউরোলেপটিক ম্যালিগনেন্ট সিনড্রোম ডেভেলপ করবে। তো আমার দেখো কোয়েশনে কি বলেছিল, যে পেশেন্ট এক জায়গায় থাকতে পারছে না, সবসময় মনে হচ্ছে হেঁটে চলে বেড়ায়, এটা কি অ্যান্সার যাবে অপশন নাম্বার এ, অ্যাকাথেশিয়া, ঠিক আছে। এবার দেখো রেস্ট
এটা আমার অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাকে ইপিএস এর যে চারটে একদম টার্ম দেখলে না, যে অ্যাকাথেসিয়া, তারপর ডিসকাইনেসিয়া, পার্কিনসনিজম, ঠিক আছে, এর মধ্যে তোমাকে ওই চারটে টার্ম মনে রাখতে হবে, ওখান থেকে কোয়েশ্চেন খুবই দেবে, খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। এই যে এই আমি ডায়াগ্রাম গুলো দিলাম, তুমি তোমরা যদি দেখো এই ডায়াগ্রাম থেকে, ডায়াগ্রাম তো দেয় না, মিলিয়ে হচ্ছে আমি ডায়াগ্রামটা দিলাম যাতে মনে রাখতে পারো, বুঝতে পারো। কিন্তু এই যে যে চারটে টার্ম, এখান থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন দেয়, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন ওরকমই আছে। আফটার 5 days অফ টেকিং, 16 নম্বর কোয়েশ্চেন দেখো, 5 দিন ব্যবহার করেছে হ্যালোপেরিডল, ঠিক আছে, 5 days অফ টেকিং হ্যালোপেরিডল, পেশেন্ট ডেভেলপ করছে অ্যাবনর্মাল ইরেগুলার কোর অ্যাথলেট, এটা অ্যাকচুয়ালি কিছু মিসপ্রিন্ট হয়ে গেছে, ইরেগুলার, এটা বাদ দাও, ইরেগুলার মুভমেন্ট অফ মাসেল অফ হেড, লিম্স অ্যান্ড হচ্ছে ট্রাঙ্ক, which of the following symptom in the patient is experiencing, ঠিক আছে। তো কি হয়েছে না, 5 দিন ধরে সে হচ্ছে হ্যালোপেরিডল ইউজ করেছে, ঠিক আছে, 5 দিন ধরে হচ্ছে হ্যালোপেরিডল ইউজ করছে। এরপর তোমার পেশেন্টের মধ্যে কি দেখতে পাচ্ছি, অ্যাবনর্মাল একটা দেখছে ইরেগুলার হচ্ছে মাসেল মুভমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, অ্যাবনর্মাল তোমার হচ্ছে ইরেগুলার ডেভেলপ করছে। পোর অ্যাথেটয়েড মুভমেন্ট, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ফুল নয়, এটা পোর অ্যাথেটয়েড মুভমেন্ট, ঠিক আছে, মানে তো এটা কি হচ্ছে না, একটা অ্যাবনর্মাল ইরেগুলার পোর অ্যাথেটয়েড মুভমেন্ট অফ মাসেল হচ্ছে মানে একদম লিপ যে বললাম স্ম্যাকিং ব্যাপার থেকে টাং প্রোটিউশন হয়, এবং টাং প্রোটিউশনের সাথে মনে রাখবে এটা, তার সাথে হচ্ছে তোমার ওখানে সেখানে পোর অ্যাথেটয়েড মুভমেন্টও দেখা যায়, ঠিক আছে। যেখানে দেখবে পোর অ্যাথেটয়েড মুভমেন্ট, এটা অ্যান্সার যাবে অপশনে টার্কিভ ডিসকাইনেশিয়া, এটা একাথেসিয়াও নয়, অ্যাকিউট ডিস্টোনিয়াও নয়। যেখানে দেখবে যে তোমার টাং প্রোটিউশন আছে, আর কোরিও অ্যাথেটয়েড আছে, কোরিও অ্যাথেটয়েড মুভমেন্ট আছে, সেখানে মনে রাখবে যে অলওয়েজ হচ্ছে কি দেখতে পাবে, টার্কিভ ডিসকাইনেশিয়া, যাচ্ছে অপশন নাম্বার এ, টার্কিভ ডিসকাইনেশিয়া, ঠিক আছে। এরপরে নেক্সট কোয়েশ্চনে যায়। দেখো কি বলছে, টার্মিনেশন অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্টার্টস ইন হুইচ ফেজ, প্রি ইন্টারেকশন, অপশন বি ওরিয়েন্টেশন, অপশন সি ওয়ার্কিং, না অপশন ডি টার্মিনেশন। দেখো একটা পেশেন্ট আর নার্স, ঠিক আছে, একজন নার্স আর একজন পেশেন্ট, তাদের মধ্যে কি ডেভেলপ করে, আইপিআরটা কি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপের টোটাল 4টে স্টেজ থেকে, কি একটা প্রি ইন্টারেকশন ফেজ, একটা ওরিয়েন্টেশন ফেজ, একটা হচ্ছে ওয়ার্কিং ফেজ, একটা টার্মিনেশন ফেজ। তো কি বলছে, এই যে নার্স আর পেশেন্টের মধ্যে, নার্স একটা অ্যাসাইন সাইকিয়াট্রিক পেশেন্টের জন্য একজন নার্স অ্যাসাইন করানো, ঠিক আছে, তা দুজন দুজনের সাথে ওরিয়েন্ট হবে। তো অনেক সময় কি হয় যে নার্স পেশেন্টের উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে, বা পেশেন্ট নার্সের উপর কি হচ্ছে, নার্স এমন হচ্ছে পেশেন্টকে দেখে হ্যাঁ এই আমার মতো, পেশেন্টের আবার নার্সকে দেখে মনে হচ্ছে হ্যাঁ ও হচ্ছে আমার বউয়ের মতো। এই জিনিসটাতে মানে মেনলি হচ্ছে টার্মিনেশন, যেটা একজন পেশেন্টকে ইনফর্ম করায় যে হ্যাঁ এই যে নার্স তোমার জন্য অ্যাসাইন হয়েছে কিছুদিনের জন্য, মানে প্রথমেই আমি তাকে মানে হ্যাঁ আমি এতদিন থাকবো, প্রথমেই যে টার্মিনেশন করতে হবে। টার্মিনেশন কিসের জন্য, যাতে তার মধ্যে ট্রান্সফারেন্স কোন রকম ভাবে ডেভেলপ না হয় পেশেন্টের মধ্যে, মানে পেশেন্টের কোন রকম ভাবে নার্সের প্রতি যে ও আমার মতো এই ব্যাপারটা, মানে ও আমার বইয়ের মতো এই জিনিসটা যাতে ডেভেলপ না করে, এবং নার্সেরও যাতে মনে থাকে কাউন্টার ট্রান্সফারেন্স না মনে যে উনি হচ্ছে আমার বাবার মতো, সেইটা যাতে ডেভেলপ না করে। সেই জন্যই প্রথমেই কোনো একটা আইপিএস শুরু করার আগে প্রথমে এটা কি করা হয়, স্টার্ট আপ করা হয়। তাহলে আমাকে কখন করতে হয়, ফার্স্ট প্রি ইন্টারেকশন দেখেন, টোটাল 4টে ফেজ বললাম, ঠিক আছে। একটা হচ্ছে প্রি ইন্টারেকশন, সেকেন্ডটা হচ্ছে তোমার ওরিয়েন্টেশন, থার্ড হচ্ছে ওয়ার্কিং, আর ফোর্থ হচ্ছে টার্মিনেশন, ঠিক আছে। তো ফার্স্ট তো প্রি ইন্টারেকশন হচ্ছে নার্স পেশেন্টের সাথে মেয়েদের দেখাই হয়নি, শুধুমাত্র তার হিস্ট্রি এগুলো পড়ছে, ঠিক আছে। নাম্বার 2 ওরিয়েন্টেশন, এই ফেজে গিয়ে নার্স আর পেশেন্ট দুজন দুজনের সাথে ওরিয়েন্টেড জানতে পারে দুজনে। তারপর নাম্বার 3 এটা ওয়ার্কিং ফেজ, যে টাইম হচ্ছে নার্স পেশেন্টের সাথে সমস্ত রকম ভাবে তোমার যে তার কাজের উপর ইনভলভ হচ্ছে, ঠিক আছে, তাকে সবকিছু তার জানছে। এবং লাস্ট হচ্ছে একদম টার্মিনেশন, যখন আর থাকছে না, ঠিক আছে। টার্মিনেশন যেটা সেটা কখন শুরু করবে, একদম যখন নার্স আর পেশেন্ট দুজন দুজনের সাথে ফার্স্ট স্টার্ট আপ করছে, তার মানে কখন, যখন জানছে দুজন দুজনকে, মানে ওরিয়েন্টেশন ফেজে, ঠিক আছে। এবার দেখো
Next question. In a mental health unit, is a nurse is showing undue concern and kindness towards the patient. This can be identified as transparency. Option B, counter transparent. Option C, emotional attachment. Option D, sympathy. কি বলছে, একটা মেন্টাল ইউনিটে একজন নার্স আছে এবং সে খুবই কাইন্ডনেস, খুব তার দয়া মায়া হচ্ছে কারোর উপর, একজন পেশেন্টের উপরে, ঠিক আছে? এটাকে কি বলবে? এখনই বললাম, ট্রান্সপারেন্স মানে পেশেন্ট করছে, ট্রান্সপারেন্স মানে পেশেন্টের হচ্ছে নার্সের প্রতি, আর কাউন্টার ট্রান্সপারেন্স হচ্ছে নার্স করছে পেশেন্টের প্রতি। তো এটা কি যাবে অ্যান্সার? অপশন নাম্বার বি, কাউন্টার ট্রান্সপারেন্স। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন আসছে, দেখো কি বলছেন। অপশন নাম্বার কোয়েশ্চেন 19, when a patient is not aware of his or her mental illness, it's called disorientation, lack of insight, unconsciousness, lack of concentration. একজন পেশেন্ট, সে একদমই অ্যাওয়ার নয়, সচেতনই নয় তার মেন্টাল ইলনেস নিয়ে, ঠিক আছে? সে মেন্টালি ইল, সেটাকে অ্যাকসেপ্ট করছে না, সে অ্যাওয়ারই নয়। তাহলে এই কোয়েশ্চেন, এটাকে তুমি কি বলবো? ডিসওরিয়েন্টেশন, ল্যাক অফ ইনসাইট, আনকনসিয়াসনেস, না ল্যাক অফ কনসেন্ট্রেশন? এটা হচ্ছে আমার ল্যাক অফ ইনসাইট হবে। ইনসাইট, ল্যাক অফ ইনসাইট, ইনসাইট থাকলে সে কি হতো না, অ্যাওয়ার্ড থাকতো। এবার এই ইনসাইটের হচ্ছে গ্রেড থাকে, ঠিক আছে? ইনসাইটে গ্রেড হয়, গ্রেড হচ্ছে মানে এমন নয় যে হচ্ছে মানে প্রত্যেকটা পেশেন্টেরই ইনসাইট হচ্ছে একদম 0, ঠিক আছে? 1 2 3 4 করে গ্রেড হয়, ঠিক আছে? তো সেখান থেকে তোমার দেওয়া হয়। এটা যখন এমএসসি, মেনলি হচ্ছে ইনসাইটটা কখন আমরা দেখি, যখন মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন এমএসসি যখন করা হয়, তখন সেখানে আমাদের ইনসাইটটা খুব ভালো করে দেখা হয়, ঠিক আছে? তো সেখানে তখন জানা হয়। এটা যাচ্ছে অপশন নাম্বার বি, ল্যাক অফ ইনসাইট। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছেন। দ্য পার্সন ইজ এবল টু স্পিক অনলি ইন হুইসপার, মানে শুধুমাত্র যখন হুইসপারিং করাচ্ছে তখন একজন পার্সন কথা বলতে পারছে, ঠিক আছে? তো এটাকে তুমি কি বলবো? অপশন এ অ্যাফোনিয়া, অপশন বি হচ্ছে মিউটিজম, অপশন সি হচ্ছে অ্যাফেজিয়া, আর অপশন ডি হচ্ছে তোমার স্টুপার। মানে একজন কি বলুন, একজন পেশেন্ট কখন কথা বলতে পারছে, যখন শুধুমাত্র তার সাথে হুইসপারিং করে কথা বলাচ্ছে। তাহলে এই যে কন্ডিশন, এটাকে তুমি কি বলবো? দেখো, মিউটিজম মানে হচ্ছে কি, যে একদম মিউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মিউটিজম মানে হচ্ছে একদম সে মিউট, ঠিক আছে? সে কিছুই কথাবার্তা বলছে, ঠিক আছে? এটা তো তা নয়, যখন তাকে হচ্ছে বলা হচ্ছে তখন সে বলছে, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, অ্যাফোনিয়া। অ্যাফোনিয়া হচ্ছে এমন একটা মানে প্রবলেম, যখন হচ্ছে তোমার হুইসপারিং করলে শুধুমাত্র হচ্ছে সে তখন কথা বলতে পারবে, ঠিক আছে? এবার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, দেখো অপশন নাম্বার 21, if the activities done by the people are repeated by a patient, it's called echolalia. অপশন বি, হাইপার অ্যাক্টিভিটি, অপশন সি কম্পালসিভ, আর অপশন ডি ইকোপ্যাশন। ঠিক আছে, কি হচ্ছে, একজন পেশেন্ট পিপল যে অ্যাক্টিভিটি করছে, ধরুন হেঁটে চলে যাচ্ছে, পেশেন্টও তার পেছন পেছন, তারা নার্স হেঁটে চলে চলছে, ও পেছন পেছন হেঁটে চলে চলছে, ঠিক আছে? এই কন্ডিশনটাকে কি বলবো তুমি? দেখো, দুটো টার্ম ভালো করে মনে রাখবো, একটা হচ্ছে ইকোলেলিয়া, একটা ইকোপ্রেশন। ইকোলেলিয়া মানে তুমি যা বলবে রিপিট করবে, রিপিট করবে যেটা তুমি বলবে, তুমি যা বলবে সে তাই বলবে, ঠিক আছে? আর এ কি করবে? রিপিট করবে তোমার মুভমেন্টকে, রিপিট করবে তোমার মুভমেন্টকে। তাহলে ইকোলেলিয়া মানে হচ্ছে নার্স যা বলছে ও তাই বলছে, বা যে যা বলছে কাউকে একটা অনুকরণ, শুধু নার্স কেন, যে কাউকে অনুকরণ করতে পারে এবং সে যা বলছে সেটাই বলছে, সেটা হচ্ছে ইকোলেলিয়া। আর ইকোপ্রেক্সিয়া মানে সে যা মুভমেন্ট করছে, যা কাজ করছে, সে সেটাকে কপি করছে। তাহলে এটা আমার অ্যান্সার কি যাবে? অপশন নাম্বার ডি, ইকোপ্রেক্সিয়া। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। 22, a patient states, I am coming from another planet and I have the power to change the world. The patient may have suffering from option A, delusion of grandeur, option B, delusion of persecution, option C, delusion of reference, আর option D, delusion of nihilism. মানে একজন পেশেন্ট, ঠিক আছে, কি বলছে যে আমি হচ্ছে অন্য একটা প্ল্যানেট থেকে এসেছি, অন্য গ্রহ থেকে এসেছি, এবং আমার কাছে সেই পাওয়ারটা আছে, আমি যে গোটা পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারি। তাহলে পেশেন্ট এই সময় কি করছে, কি হচ্ছে তার মধ্যে? দেখো, ফার্স্ট মনে রাখতে হবে এই ডিলিউশন, যেটা ডিলিউশন মানে কি, ফার্স্ট আমাকে জানতে হবে ডিলিউশন মানে কি। তারপর তো নিহিলিজম, রেফারেন্স, হ্যাঁ না। ডিলিউশন মানে হচ্ছে ফিক্সড ফলস বিলিফ, ফিক্সড বিলিফ, ঠিক আছে? একদম ফিক্সড, স্ট্যাম্প করে গেছে মনের উপরে, ঠিক আছে? চেঞ্জ করতে পারবে না, একদম মিথ্যে, একদম ফলস বিলিফ স্ট্যাম্প, কেউই চেঞ্জ করতে পারবে না। ফার্স্ট কি বলছে দেখো, এই যে ফলস বিলিফ, এটা অনেক ধরনের হয়। ফার্স্ট কি বলছে, ডিলিউশন অফ গ্র্যান্ডিউস, মানে পেশেন্ট নিজেকে মহান মনে করবে, আমি বিধাতা, আমি সবকিছু করতে পারবো, আমি ছাড়া কিছু হবে না। গ্র্যান্ডিউস মানে বুঝতে পারছো, গ্র্যান্ড, আই এম দ্য ওয়ান, আই এম এভরিথিং, ঠিক আছে? আই এম দ্য কিং, এইরকম ব্যাপারটা, আমি ছাড়া কিছু হবে না এরকম।
নেক্সট ডিলিউশন আর পারসিকিউশন। পারসিকিউশন মানে কি? সন্দেহ। এটুকু বুঝতে পারছো? সব সময় সন্দেহ করা যাবে, এ আমাকে মারতে চলেছে, এ আমাকে মেরে দেবে, এ এটা করবে, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, ডিলিউশন অফ প্রেফারেন্স। আর একটা আছে ডিলিউশন অফ নিহিলিজম, ঠিক আছে। ডিলিউশন অফ প্রেফারেন্সটা কি? ধরে নাও টিভিতে কোনো একটা নিউজ দিচ্ছে, ঠিক আছে, সে দেখে বলবে যে এই নিউজটা আমাকেই ইন্ডিকেট করে বলছে, আমার আমার জন্যই নিউজটা চলছে। আর নিহিলিজম মানে কি? তার মনে হবে পৃথিবীতে কিছু নেই, ঠিক আছে, নীল, একদম নীল, সেজন্য ডিলিউশন অফ নিহিলিজম। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 23 কি বলছে, a schizophrenic client has made sexual overtures toward her physician on numerous occasions. During lunch, the client tells the nurse, "My doctor is in love with me and wants to marry me." The client is using which of the following difference pregnancy? Options A, displacement. Option B, projection. Option C, reaction formation. Option D, suppression. তো ভালো করে ভাবো, একজন schizophrenic পেশেন্ট, ঠিক আছে, তার হচ্ছে সে কি বলছে, নার্স কি বলছে, আমার যে ডক্টর আমাকে দেখে না, সে আমাকে খুব ভালোবাসে এবং সে আমাকে বিয়ে করতে চায়, ঠিক আছে। বাস্তবে কিন্তু ডক্টর থেকে কিছুই করতে চায় না, ঠিক আছে, তার সে এগুলো বলছে। সে নিজেও, তাহলে সে যেগুলো বলছে এটা কি, তার নিজের মনে হয় সুপ্ত ইচ্ছা, সেটা সে কি করছে, ডাক্তারের ওপর চাপিয়ে দিচ্ছে। তাহলে এটাকে তুমি কি বলবে? ডিসপ্লেসমেন্ট মানে কি বলবো? ডিসপ্লেসমেন্ট মানে ধরে নাও অফিসে বস আছে, বরকে বকলো, অফিসের বস কাকে বকলো? হাজবেন্ডকে বকছে। বস বকছে হাজবেন্ডকে, হাজবেন্ড বাড়ি এসছে, হাজবেন্ড বাড়ি এসে বউ রান্না বান্না করেছে, একটু নুন কম হয়েছে, কিছু হয়তো হয়নি, বউর ওপর ঝেড়ে দিল একদম। বউ গিয়ে কি করলো, বউয়ের মাথা খারাপ হয়ে গেছে, বউ হয়ে গেল তার ছেলের ওপর ঢেলে দিল, তারপর ছেলের ওপর, ছেলে গিয়ে কি করলো, তার বাড়িতে কোনো একটা ছোট পাপি, কোনো ডগ ক্যাট কেউ আছে, তার উপর ঢেলে দিল। মানে ডিসপ্লেসমেন্টটা সবসময় কার ওপর হয়, যখন মানুষ জানে যে হ্যাঁ এর ওপর আমি করতে পারি কিছু, মানে কি কিছু ব্যাক করছে, মানে লোকের ওপর ঢেলে দিচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, লোকের উপর একেরটা অন্যের ওপর দিয়ে দিচ্ছে। প্রজেকশন মানে কি, আমি দায় দিয়ে দিচ্ছি না, ও এটা বলছে ওর ওর উপর, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা আমার অ্যান্সারটা কি বলছিল, যে আমার ডক্টর হচ্ছে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়, বাস্তবে সেটা নয়। তাহলে এটা কি হচ্ছে না, এটা হচ্ছে অপশন নাম্বার বি, প্রজেকশন। এটা অনেক ধরনের তোমার ডিফেন্স মেকানিজম আছে, ডিসপ্লেসমেন্ট, প্রজেকশন, তোমার সাপ্রেশন থাকছে, তারপর রিগ্রেশন, রিপ্রেশন, রিয়াকশন ফরমেশন, ঠিক আছে, কম্পেনসেশন, অনেক ধরনের। এটা আমি একটা ক্লাসে বলবো যে কি কি আছে, ঠিক আছে। তো আজকে ক্লাসের একদম লাস্ট স্টেজে চলে এসেছি। তো একটাই জিনিস বলে যাবো যে ড্রিম বিগ, স্টে পজিটিভ, ওয়ার্ক হার্ড অ্যান্ড এনজয় দ্য জার্নি। দেখো আমরা সবাই হচ্ছে কি যে যে স্টেজে আছে, কেউ ধরে না এখানে নার্সিং স্টুডেন্ট আছো তোমরা, কেউ আছো যে হচ্ছে পাশ করে গেছো কিন্তু কোনো চাকরি বাকরির জন্য ট্রাই করছো, কেউ আবার আছে চাকরিতেও আছে কিন্তু হায়ার কোনো লেভেলে ট্রাই করছো, জন্য ট্রাই করছো, তাই না? তো সবাই আমরা একটা জার্নি, একটা ট্র্যাকে আছি, রাইট? আমরা ট্র্যাকে আছি। তাহলে আমরা যে ট্র্যাকে আছি, এই ট্র্যাকে যখন যাচ্ছি তখন যদি একদম স্যাডনেস হয়ে থাকো, এটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা ফিল করেছি, যতদিন আমার মনে হচ্ছে আমি মানে পারছি না, ভাল লাগছে না, সেই পড়ে যেতে একঘেয়ে না, ততদিন না সেই সেলফ কনফিডেন্স বলো, সেই জিনিসটা বা পড়ার প্রতি সেই ভালোবাসাটা আসেনি। যখন মনে হচ্ছে যে না, শুধু কিছু পাওয়ার জন্য, মানে কিছু, মানে শুধু চাকরি পেতে, দেখো চাকরিটা তো মাস্ট ম্যান্ডেটরি, তোমাকে একটা এইম, একটা জায়গায় পৌঁছাতে হবে, টাকা কামাতে হবে, এটাও দরকার, টাকাও দরকার জীবনে, আমি বলবো না টাকা দরকার নেই, কিন্তু যখন তোমার মনে হবে না হ্যাঁ টাকার সাথে সাথে আমাকে আমার একটা জায়গায় যেতে হবে, দেখাতে হবে, আর 5 জনকে সাহায্য করতে হবে, তখন আরো ব্যাপারটা ভালো লাগবে। তুমি যখন তোমার জার্নিটাকে এনজয় করবে না, তখন সেই জার্নিটা না তোমার কষ্ট হবে না। দেখো তুমি, তোমার ট্র্যাক কিন্তু একই জিনিস, ঠিক আছে, A to Z, A to Z, ঠিক আছে, ট্র্যাক সেই, এই যে ট্র্যাক, তুমি যদি খুব কষ্ট পেয়ে যাও, মানে খুব খারাপ ভাবে, তুমি যদি নিজে ধরে নাও এনজয় না করে, ধরো খুব একদম স্যাড নিয়ে যাচ্ছ, তোমার যে এই যে একটু যেতে যাবে, তোমার কিন্তু না মানে ট্র্যাকটা যে খুব ইজি স্ট্রেটলি চলে যাবে তা হবে না, মানে তুমি খুব দুঃখ করতে গেলে সেটা হবে না। কিন্তু তুমি যখন একটু মন দিয়ে তুমি যখন করবে না, তোমার দুঃখের মাঝে, ধরো এখানে প্রচুর কাটা আছে, থলস আছে, বাট তাও তুমি যখন এনজয় করছো না, তখন তোমার মনে না একটা আলাদা রকম উইল পাওয়ার আসবে, মনে হবে যে হ্যাঁ আমার ভালো লাগছে,
তখন যখন মন থেকে সত্যি মনে হবে না যে হ্যাঁ আমাকে নিজের মধ্যে একটা পজিটিভিটি রাখতে হবে, ভাই কেন হবে না আমার দ্বারা, সবার দ্বারা হচ্ছে, কেন সবার দ্বারা যখন হবে আমার দ্বারা হবে, কেন আমি কেন পারবো না, এই জিনিসটা নিজের মধ্যে আনতে হবে। ঠিক আছে, আমি বলছি জীবনে শুধুমাত্র এই একটা এক্সাম হয়নি তার জন্য, ঠিক আছে, অনেকেই আছে যারা হয়তো গ্রেড টু জন্য প্রিপারেশন নিয়েছিল পাওনি, ঠিক আছে, এটা নিয়ে এমন নয় যে হ্যাঁ এটাই জীবনের শেষ হচ্ছে, গ্রেড টু ছিল আর কিছু হবে না, তা নয়। অনেক ভালো ভালো ভ্যাকেন্সি আছে তোমার, নর্থ সিলেট প্রত্যেক বছর বার করে, তাছাড়াও DSSB, ঠিক আছে, অনেক ধরনেরই থাকে, এমন নয় জীবনে একটা এক্সাম গেছে, একটা কেন আমি বলবো 5টা এক্সামও বাদ যাক না, অসুবিধা নেই, একটা না একটা দিন তো আমি সাফল্য পাবো। সেই সাফল্যটা কখন পাবো, যখন আমি মন থেকে সেই জার্নিটাকে উপভোগ করবো, এবং হ্যাঁ আমার মধ্যে একটা পজিটিভিটি থাকবে। নিজের মধ্যে যদি নেগেটিভ, নিজেই আগে বলে দাও না ভাই আমার দ্বারা হবে না, তো জীবনেই হবে না। নিজেই তো নিজেকে সাপ্রেস করে দিচ্ছ যে না আমার দ্বারা হবে না, তো তোমাকে বাইরের লোক যতই দিক, তাই না, তোমার নিজে থেকে, আমি একটা গাছ, একটা বীজ বপন করলাম, ঠিক আছে, আমি বাইরে থেকে জল দিতে পারি, বাইরে থেকে সানলাইট যাবে, হাওয়া যাবে, সব আছে, কিন্তু সেই যে আমি সিডটাকে বপন করছি, ঠিক আছে, তারও তো নিজস্ব ইচ্ছে থাকতে হবে যে হ্যাঁ আমাকে উঠতে হবে রে বাবা। সে যদি নিজে থেকে না চায়, তো আমি যতই বাইরে থেকে জল দিই যাই দিই কিছুই হবে না। আমরা হচ্ছে তোমাদের এক্সটার্নাল ফ্যাক্টর, আমরা সিডি এর ফ্যাকাল্টি মেম্বাররা কি করব, তোমাদের যে এই জার্নিটা স্মুথ করার চেষ্টা করব যতটা সম্ভব, যে মানে পারার আমরা চেষ্টা করব স্মুথ করার, ঠিক আছে, কারণ দেখো আমরা তো এই পথটা পেরিয়ে এসছি বলাটা ভুল, এখনো পেরেছি, এখনো অনেক ধরনের চেষ্টা করছি, ঠিক আছে, কিন্তু সার্টেন হলেও একটা জায়গা থেকে এসছি একটা জায়গায়, ঠিক আছে, তো আমরা জানি সেই জায়গায় কি কি প্রবলেম থাকতে পারে, কি কি ফেস করতে হবে, ঠিক আছে, আর সেই টাইমে স্পেশালি আমি বলবো আমাদের বেঙ্গলিদের ক্ষেত্রে কি হয়, বাঙালিদের ক্ষেত্রে সব হচ্ছে, অনেকের প্রবলেম এটা হয় যে তোমার কলেজে গিয়ে তোমার হচ্ছে পুরো ইংলিশ, কোনো জায়গায় বুঝতে যাবো সব হিন্দি, কিন্তু আমার যে মাতৃভাষায় কেউ আমাকে ভালো করে পড়াবে, সেই জিনিসটা অনেকটা ফেস করতে, আমরা তো ফেস করে এসেছি। তাই বলবো এই চ্যানেলের মাধ্যমে আমরা যতটা পারবো ততটা আমাদেরকে গাইড করবো, তোমরা আমাদের সাথে থেকো, কোঅপারেট করো, যেটা বলবো সেটা শুনবে, আশা করি ভালো লাগবে। আর তোমরা মাস্ট আমাকে জানিও, ঠিক আছে, কমেন্ট বক্সে, যে তোমাদের আজকের প্রথম ক্লাসটা কেমন লাগলো। আর যদি মনে হয় যে হ্যাঁ আমার এই জিনিসটা ভালো লাগেনি তোমাদের, কারণ দেখো তোমাদেরকে আমি পড়াবো, তাহলে তোমাদের ওপিনিয়নটাই ম্যাটার করছে, তাই না, তোমাদের কি পড়তে ভালো লাগছে, কি ধরনের এমসিকিউ তোমরা চাইছো, আর তোমাদের কিছু ডিমান্ড আছে কিনা আমাকে বলবে, মানে আমাদের বলবে, তাহলে সেই ট্র্যাকে সেইভাবে চলো। আমরা আমাদের মতো ট্র্যাকে কেউ দেখবো না যে তোমাদের কোনটা ভালো লাগছে। আর হ্যাঁ যদি কোনো কিছু মনে থাকে যে হ্যাঁ আমার আরো তোমাদের কোনো রকম কোনো কিছু দরকার, কোনো রকম, বা হ্যাঁ এই জায়গাটা ভালো লাগছে না, অবশ্যই বলবে, তো সেইভাবে আমরা সেরকম করার চেষ্টা করব। ক্লাস কেমন লাগলো অবশ্যই বলেও, আর ক্লাসটা যত নিজের বন্ধু আছে তাদের মধ্যে, নিজেদের গ্রুপের মধ্যে শেয়ার করে দেন। তাহলে আজকের জন্য ক্লাসটা এতটাই থাকি।